আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশনের রসায়ন ক্লাসে অনেক অনেক স্বাগতম। আমরা এবছর যে হাল্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিট প্রোগ্রামটা লঞ্চ করেছি, সেটার রসায়নের আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন ভাইয়া। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তোমাদের যাদের একাডেমিক বেসিক মোটামুটি আছে, খুব ভালো আছে অথবা খারাপ আছে, তুমি যে ক্যাটাগরির হও না কেন, বিলিভ মি, তুমি জৈব রসায়নের এই কয়েকটা লেকচার, যে কয়েকটা লেকচার আমি নিব সেটুকু কমপ্লিট করে যাও। তুমি জৈব রসায়নের উপর একবার ইনভেস্টমেন্ট করো, এ তোমাকে ব্যাক দিবে, ইনশাল্লাহ ব্যাক দিবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি ইউনিভার্সিটির যে কোনো এক্সামে বসো না কেন, দেখবা যে এখান থেকে কোয়েশ্চেনারিজ কমন তুমি পাবাই। মিনিমাম হচ্ছে যে টোটাল কেমিস্ট্রি যত মার্কেরই হোক না কেন, সেটার 40% ঘিরে রাখে হচ্ছে জৈব রসায়ন, আর বাকি অংশটা, বাকি 60% থাকে আরও যে 9টা চ্যাপ্টার বা তোমার শর্ট সিলেবাস অনুযায়ী 7টা চ্যাপ্টার, সেই 7টা চ্যাপ্টার। বোঝা গেছে? ওকে, চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। আজকের এই লেকচারের মধ্যে আমরা যে অংশটা পড়বো সেটা হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে হিস্ট্রি, মানে বেসিক বলতে আমি বলতে চাচ্ছি যে একেবারে পুরাতন আমাদের কথাবার্তা, জৈব রসায়ন কি কাকে বলে, হিস্ট্রি। তারপরে পড়বো হচ্ছে আমরা প্রকারভেদ, হ্যাঁ, প্রকারভেদ। তারপরে আমরা পড়বো হচ্ছে এর সংকরায়ন, জৈব রসায়নের কথাবার্তা, সংকরায়ন, তারপরে হচ্ছে এর বন্ধন, সংকরায়ন বন্ধন, তারপরে যাব হচ্ছে আমরা আলটিমেটলি নামকরণ অবধি, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এবং নামকরণ। চলো ধীরে ধীরে শুরু করি। আচ্ছা, প্রথমে আসলো এই যে এখানকার কথা, প্রথমে আর কি হিস্ট্রির ভিতরে চলে আসছে। আচ্ছা চলো আমি খালি একটু মানে তোমাকে ওই আগে বেসিক কথাবার্তা বলে তারপরে হিস্ট্রির মধ্যে যাই। বেসিক কথাবার্তা যেটুকু তোমাকে জানা দরকার সেটা হচ্ছে হাইড্রোকার্বন হলো এক জিনিস। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে বুঝায় কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, সোজা বাংলা কথা, নামের ভিতরেই আছে। হাইড্রোকার্বন হচ্ছে কি? কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ, কার্বন ও হাইড্রোজেন দ্বারা দ্বারা গঠিত যৌগ, সেটাই হচ্ছে আমাদের কি? হাইড্রোকার্বন। ওকে, আচ্ছা, এখন হাইড্রোকার্বনের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের জৈব যৌগ। জৈব যৌগ, জৈব যৌগ জিনিসটা কি? হাইড্রোকার্বনের পরের অংশ যে জৈব যৌগ, সেটা কি? জৈব যৌগটা হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে সকল যৌগ, মানে হাইড্রোকার্বনগুলো তো অবশ্য হবেই, সেটার সাথে উদ্ভূত যৌগ, মানে হাইড্রোকার্বন সেখান থেকে উদ্ভূত, অর্থাৎ হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হওয়া সম্ভব। হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ হওয়া সম্ভব, কিন্তু কিন্তু কার্বন ছাড়া জৈব যৌগ হওয়া সম্ভব না। হাইড্রোজেন ছাড়াই কিছু জৈব যৌগ, এদের উদাহরণটা তুমি দেখে রাখো। হাইড্রোজেন ছাড়া কিছু জৈব যৌগ, CCl4 টেট্রাক্লোরোমিথেন, C6Cl6 হেক্সাক্লোরোবেনজিন, ক্যালসিয়াম কার্বাইড, O2NCCl3 ক্লোরোপিক্রিন, এই সবগুলাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন ছাড়া জৈব যৌগ। আরও মানে সরি, হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ। আরও কিছু উদাহরণ আছে। তো চলো এবার একটু ইতিহাসের ভিতরে যাই। আমরা কিন্তু যেগুলাতে খুব কম সময় লাগবে সেগুলাতে কম সময় দিয়েই টাইমটা হচ্ছে তোমাদের জন্য আগাচ্ছি। ওকে, ইতিহাসটাতে আসো। ইতিহাসটাতে প্রথম 1815 সালে বার্জিলিয়াস প্রাণশক্তি মতবাদ দেন। এগুলো একাডেমিকে পড়ছো, তারপর আমি একটু যাব, অবশ্যই আমি হচ্ছে যে একেবারেই করে দিব না। বার্জেলিয়াসের সাহেবের যে প্রাণশক্তি মতবাদ, সে মতবাদ অনুযায়ী উনি বললেন যে জীব থেকে আসবে জৈব, জীব থেকেই আসবে শুধু জৈব, এবং নির্জীব বা অজীব এখান থেকে আসবে হচ্ছে বা অজৈব, এবং এটা কখনোই ক্রস ওভার হওয়া সম্ভব না। মানে আমাদের যত সকল জৈব যৌগ আছে, গাছপালা, উদ্ভিদ, আমরা মানুষ বা পশু পাখি, সব জীব থেকে আসবে জৈবটা, আর নির্জীব থেকে আসবে অজৈবটা। এটা কখনো ক্রস ওভার হওয়া সম্ভব না, এটা কখনো ক্রস ওভার হওয়া সম্ভব না। এটা বলে গেলেন কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। এবার একদিন দুর্ঘটনাবশত 1828 সালে ফ্রেডরিক উহলারের কাছে একটা ল্যাবে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ওই অ্যাক্সিডেন্টের উপর ভিত্তি করেই আসলে জৈব রসায়নের এই সূচনা। ওই উনার অ্যাক্সিডেন্টটাকে যদি থামিয়ে যাওয়া যেত তাহলে আজকে আমাদের এত প্যারা খাইতে হতো না, এত হচ্ছে যে মানে এত সুখও পাইতাম না, এত হচ্ছে যে সমস্যা হইতো না। সিম্পল, বুঝছো? আমি একটু এসিটা বাড়াই দিই, ঠান্ডা লাগতেছে, বুঝছোই তো, ঠান্ডা প্রবলেম। ওকে, আচ্ছা, তো যা বলতেছিলাম, এই যে এই ঝামেলাটা উনি ঘটায় ফেলেন। উনি ঝামেলাটা কি ঘটাইছিলেন আমি সম্পূর্ণটা একটু দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে উনি লেড লেড সায়ানাইট নিয়ে PbCnO, লেড সায়ানাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটাচ্ছিলেন, অ্যামোনিয়াম ক্লোরাইডের এবং লেড সায়ানাইডের বিক্রিয়া ঘটাচ্ছিলেন। এই বিক্রিয়ার ভিতরে কি প্রবলেম হইলো আমি বলি। এই বিক্রিয়ার ভিতরে যে প্রবলেমটা হইলো, উনি হচ্ছে তৈরি করলেন অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO প্লাস হচ্ছে লেড ক্লোরাইড PbCl2, লেড ক্লোরাইড। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে জিনিসটা তৈরি হলো, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে ছিল একটু সিক্ত, মানে এটা ছিল হচ্ছে, সরি সিক্ত আবার বলি, এটা ছিল একটু আর্দ্র, মানে
ভেজা, সিক্ত। এটাকে শুষ্ক করার জন্য উনি যে কাজটা করলেন, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে দিলেন হচ্ছে তাপ। এখানেই ঘটে গেল হচ্ছে ঝামেলা। অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে উনি বানায় ফেললেন হচ্ছে এই জিনিস। এই জিনিসটার বাংলা বা আমাদের বাংলা না, নাম কি আসলে বলো তো? এই যৌগের নাম, এই যৌগের নাম হচ্ছে ভাই ইউরিয়া। এবং প্রথম আবিষ্কৃত জৈব যৌগ হচ্ছে আমাদের ইউরিয়া। ইউরিয়া কেন জীব থেকে উৎপন্ন হয়? কারণ আমরা যে মূত্রের মাধ্যমে যে বর্জ্য পদার্থ নিষ্কাশন করি, তার প্রধান উপাদান থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ইউরিয়া, ক্রিয়েটিনিন, সাথে হচ্ছে ইউরিয়া থাকে। সো এটা তো জীব থেকেই তৈরি হচ্ছে, মানে এটা একটা জৈব যৌগ। বাট এখানে টোটাল একটা অজৈব যৌগগুলা থেকে জৈব যৌগ তৈরি হলো। তার মানে বার্জেলিয়াস সাহেব যে বলে গেছিলেন এটা ক্রস ওভার হওয়া সম্ভব না, সেটা সম্পূর্ণ একটা ভুল কথা। মানে ওই কথাটার আসলে ভিত্তি নাই, ওটা হচ্ছে মিথ্যা প্রমাণিত হয়ে গেল। কথা বোঝা গেছে? ওকে। এই যে বিক্রিয়াটা ঘটলো, সেই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা ঘটলো, সেই বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। ক্লিয়ার? সো এই হয়ে গেল তোমার প্রথম স্লাইডের কথাবার্তা। সো প্রথম আবিষ্কৃত যৌগকে ইউরিয়া। এখানে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? 46% নাইট্রোজেন থাকে। তুমি যদি এটা পার্সেন্টেজ আকারে বের করো, তাও 46%ই আসবে উত্তর, সমস্যা নাই। বুঝা গেছে বেসিক জিনিসপাতি? চলো দেখি এখানে, দেখো কি বলে। এটা কয়েকবার আসা কোয়েশ্চেন। সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত রাসায়নিক পদার্থ কি আসলে? ইউরিয়া। কি বলো? ইউরিয়া, জৈব রাসায়নিক পদার্থ ইউরিয়া। ওকে। জৈব রসায়নের প্রাচুর্যতার কারণ। জৈব রসায়নের কথা যদি চিন্তা করো, প্রায় হচ্ছে 80 লক্ষের কাছাকাছি। জৈব যৌগের সংখ্যাটা প্রায় 80 লক্ষের কাছাকাছি, আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের কাছাকাছি। ওকে। আর 1 লক্ষের কাছাকাছি হচ্ছে আমাদের অজৈব। এটা হচ্ছে জৈব, এটা হচ্ছে অজৈব। এর কারণটা কি? এর কারণ মেইনলি হচ্ছে তিনটা। এক, ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্মটা কি? নিজের সাথে নিজে যুক্ত হওয়ার প্রবণতা। নিজের সাথে নিজের। এটা কোন লেভেলে আসলে? পরমাণু লেভেলে, পরমাণু স্তরে বা পারমাণবিক স্তরে। যেমন আমি যদি বলি এটা হচ্ছে ভাই CH3 মিথেন, এর সাথে একটা CH2 যুক্ত করে দাও, এটাই কি হয়ে যাবে? CH3 প্রোপেন। এই যে একটা কার্বন কার্বনের সাথে আবার যুক্ত হয়ে গেল। এই আবার দেখো হচ্ছে একটা সমানুতা। সমানুতা মানে হচ্ছে আণবিক সংকেত সেম, গাঠনিকটা হচ্ছে ভিন্ন। আণবিক সংকেত একই, গাঠনিক হচ্ছে আমাদের ভিন্ন। গাঠনিক ভিন্ন কেমনে? দেখো, ধরে নাও আমি হচ্ছে লিখলাম এটাকে CH3 CH2 এই জিনিসটা কি হয়েছে আসলে ভাই? বিউটেন। এই জিনিসটাকে যদি আমি আসলে এমনে না লিখে মধ্যখান দিয়ে এরকম ভাবে লিখতাম, এখানে কার্বন হাইড্রোজেন জয়টা আছে, আমি তয়টাই কার্বন হাইড্রোজেন রাখলাম, দেখো এমনও লিখতে পারি। এই জিনিসটাকে কি বলবো? এটাকে বলবো আবার 2 মিথাইল প্রোপেন। কার্বন হাইড্রোজেনের সংখ্যা সেম টু সেম, 2 মিথাইল প্রোপেন, এটা হচ্ছে বিউটেন, এন বিউটেন। সো আলাদা দুইটা যৌগ তৈরি হয়ে গেল। এরকম ভাবে যত তুমি বড় শিকল নিতে থাকবা, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী থেকে ডিফারেন্ট অনেক ধরনের আসলে কি আসতে পারে? যৌগ তৈরি হবে। সো এটাও, এই যে সমানুতা, এটাও হচ্ছে তার একটা আলাদা যৌগ তৈরি হওয়ার কারণ। লাস্ট যে কারণটা, সেটা হচ্ছে ভাই আমাদের পলিমারকরণ জিনিসটা কি? এই যে আমাদের লক্ষ লক্ষ মনোমার অণু H2C ডাবল বন্ড CH2, ধরো এটা আমরা উচ্চ চাপ এবং তাপের মাধ্যমে যে পলিমারকরণ করতেছি, কিছু প্রভাবক যোগ করে, উচ্চ চাপ এবং তাপ। এটা কিন্তু আমাদের এই ক্যারিনেশন না, ক্যারিনেশন ছিল পারমাণবিক স্তরে, এটা দেখো আণবিক স্তরে। এই অণুটা, এটা কি অণু? ইথিন না, বা ইথিলিন। এই অণুটাই নিজেদের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে আমাদেরকে যৌগ তৈরি করে দিচ্ছে। তাহলে লক্ষ লক্ষ এটা যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি করে, সেটা হচ্ছে H2C সিঙ্গেল বন্ড CH2, এই যে N সংখ্যক দেখো ভাই তৈরি করতেছে। এটাই হয়ে যায় হচ্ছে আমাদের পলিথিন। বুঝলা জিনিসটা? সিম্পল। ওকে, চলে আসো এবার আমরা জৈব রসায়নের প্রকারভেদ পড়ব। জৈব রসায়নের প্রকারভেদটা যদি তুমি পড়ো, বর্তমানে এটা আসলে দুইভাবে প্রকারভেদ করা হচ্ছে, দুইভাবে। আলটিমেটলি তুমি যেভাবেই করো না কেন, একটা যৌগ দিয়ে দিলে তুমি যেন সেটাকে আর কি আইডেন্টিফাই করতে পারো সেটা আসলে কোন প্রকারভেদে আসবে। আগেকার প্রকারভেদে এটা হচ্ছে যে মুক্ত শিকল থাকতো, এখানে থাকতো হচ্ছে মুক্ত শিকল, হ্যাঁ, আর এখানে রাখতো হচ্ছে ভাই বদ্ধ শিকল। প্রথমে এখানে রাখতো কি? বদ্ধ শিকল। মুক্ত শিকলের পরে এখানে রাখতে হচ্ছে ভাই বদ্ধ শিকল। বুঝছো জিনিসটা? আগেকার নিয়ম অনুযায়ী মুক্ত শিকল, বদ্ধ শিকল। এই বদ্ধ শিকলের ভিতরে ভাগ করতো, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিকটাকে তার ভাগের মধ্যে রাখছিল। বাট নো ইস্যুজ, প্যারা নাই, কোনো সমস্যা নাই। এখন এটাকে বলা হচ্ছে অ্যালিফেটিক।
অ্যালিফেটিক মানে হলো যারা আমার কিছু সংখ্যক বৈশিষ্ট্য মেনে চলবে না। তার মানে অ্যারোমেটিক যে যৌগগুলা এরা হচ্ছে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চলে। এখন তুমি জিজ্ঞাসা করতে পারো ভাই কি বৈশিষ্ট্য, এটা এখন তোমার জানার দরকার নেই, আমি বলতেছি, তাও আমি বলে দিব, বাট তোমার এখন এটাকে লেখা বা জানার দরকার নেই। আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে বিস্তারিত পড়াশোনা করবো, এত বিস্তারিত পড়বো যে তোমার আসলে কি বলবো কষ্ট হওয়া শুরু করবে এমন। তো কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনে চলে, তার ভিতরে কি আমি বলি, কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিতরে কিছু জিনিস আছে, যেমন কনজুগেশন, সাইক্লিক, প্ল্যানার, তারপরে হচ্ছে হাকেল রুল। তুমি হাকেল রুলটা সম্পর্কে নিশ্চয়ই শুনেছো, যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন, যেখানে এই যে এন এর মানটা 0 1 2 3 পূর্ণ সংখ্যা হবে। শুনেছো না? আশা করি শুনেছো। সো এই যে নিয়ম কানুন যারা মেনে চলে তারা এক অ্যারোমেটিক, যারা চলে না তারাই হচ্ছে অ্যালিফেটিক। ওই অ্যালিফেটিক আলাদা দুই ভাগে বিভক্ত, একটা মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। এই যে মুক্ত শিকল, এই মুক্ত শিকল আবার দুই ভাগে বিভক্ত। মুক্ত শিকল মানে কি, শুরুর কার্বন আর শেষের কার্বন যুক্ত না, শুরু ও শেষ কার্বন যুক্ত না, তারাই হচ্ছে আমাদের মুক্ত শিকল। ওকে, তারাই হচ্ছে আমাদের মুক্ত শিকল। এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত যারা, দেখো সরল শিকলে আসছে, দরকার নাই এগুলাতে। সম্পৃক্ত যারা, তারা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সেটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আর অসম্পৃক্ত যারা, তারা কার্বন কার্বন ডাবল বন্ড হইতে পারে, মানে মিনিমাম একটা ডাবল বন্ড থাকবে, আর অথবা থাকবে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে সেখানে থাকবে হচ্ছে অ্যালকাইন ওরা। আর দেখো বদ্ধশিকল যে যৌগগুলা, এই বদ্ধশিকল মানে হচ্ছে শুরুর কার্বন আর শেষের কার্বন যুক্ত। এদের ভিতরে এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সুষম চাক্রিক, বা সেটাকে আমরা বলি কার্বোসাইক্লিক, সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক, মানে এখানে চক্রটা গঠন করতেছে শুধুমাত্র কার্বন। এই যে দেখো এখানে যেমন হচ্ছে যে দিয়ে রাখছে, চক্রটা গঠন করতেছে শুধুমাত্র কার্বন, এই যে CH2 শুধুমাত্র কার্বন দিয়েই চক্রটা গঠন হচ্ছে। এটারই বিষম চাক্রিক হতে পারে, যেখানে চক্র গঠনে কার্বনের পাশাপাশি অন্য কেউ একজনও থাকবে। যেমন দেখো এখানে হচ্ছে কি অক্সিজেন আছে, ইথিলিন অক্সাইড, চক্র গঠনে কার্বনের পাশাপাশি অন্য কেউ আছে। ডান, এতটুকু পর্যন্ত করলেই তোমার জন্য ডান। অ্যারোমেটিকের দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক আর একটা হচ্ছে কার্বো অ্যারোমেটিক। কার্বো অ্যারোমেটিক মানে শুধুমাত্র কার্বন দিয়ে শিকলটা গঠন হচ্ছে। হেটারো অ্যারোমেটিক মানে হচ্ছে কার্বনের পাশাপাশি অন্য আরেকজনও আছে। এখন জৈব রসায়নে বা জৈব যৌগে আমাদের কার্বনের পাশাপাশি আর কে কে থাকতে পারে, এটা মনে রাখার জন্য তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, চপস NX। এখানে আমরা যাকে যাকে লিখেছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এক্স দিয়ে হ্যালোজেন, তারা সবাই মেইনলি আমাদের যুক্ত থাকে। তো এখানে দেখো আমার খুব কমন কোয়েশ্চেন আসে যে হেটারোসাইক্লিক যৌগ নিচের কোনটি। আমরা এখানে একটা দেখছি, আমরা এখানে আরো কয়েকটা দেখবো। হেটারো অ্যারোমেটিক যৌগ মানে যেখানে যৌগটাতে অ্যারোমেটিক, ওই যে নির্দিষ্ট শর্তগুলো মেনে চলবে, এবং চক্র গঠনে ওই কার্বনের পাশাপাশি অন্য আর একটা মৌল আছে চক্র গঠনে, হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিকের ভিতরে খুবই কমন, এটা হচ্ছে পিরিডিন লিখছে। এই পিরিডিনের সংকেতটা এরকম ভাবে লেখা যায়, পিরিডিনের সংকেতটা এমনি লেখা যায়, লিখলাম, এটা কি পিরিডিন। ওকে, এরপরে একটা লিখতেছি, দেখো এটা যেটা, সেটা হচ্ছে ফিউরান। এর নাম কি বলো? ফিউরান। এই যে প্রত্যেকটা পয়েন্ট মানে হচ্ছে একটা, ওখানে কিন্তু কার্বন আছে আর ডাবল বন্ড আছে, তো এটা কিন্তু অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক তো অবভিয়াসলি, এটা হেটারো অ্যারোমেটিক। এরপরে আসো এটা যেটা, সেটা হচ্ছে ভাইয়া থায়োফিন। এই চারটার নাম কিন্তু তোমরা মনে রাখবা। ওকে, এরপরে আসো এটার নাম কি ভাইয়া? পাইরল। এই কয়টা যৌগ, এই চারটা হেটারো অ্যারোমেটিক যৌগ, খুবই ফ্রিকুয়েন্ট, নর্মালি আসে, দ্যাটস ওয়াই দিয়ে রাখলাম। ওকে, এরপরে দেখো নিচের কোনটি হেটারো সাইক্লিক যৌগ। ডিরেক্ট বলতেছে হেটারো সাইক্লিক যৌগ, মানে সাইকেলটাকে তো গঠন করতেছে, বাট সেটা কি আসলে হেটারো, মানে সাইকেল গঠনে কার্বনের পাশাপাশি অন্য কেউ আছে। দেখো বলে বেনজিন তো আমাদের কার্বোসাইক্লিক যৌগ ছিল, এই যে এরকমটা হচ্ছে আমাদের বেনজিনের উদাহরণ গঠন। সো এটাকে যদি তুমি ভেঙেও লিখো, তাহলে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এমন। আচ্ছা, তারপর হচ্ছে পাইরিডিন, এই যে এটাকে আমি যে পাইরল বলতেছি, এটা হচ্ছে আসলে পিরিডিন না, পাইরল। আর ওই যে পাইরিডিন বা পিরিডিন এটাই কি আমাদের, এই যে পাইরিডিন বা পিরিডিন যেটার কথা বলতেছি আমরা, সেটাই আমাদের কি ছিল, এমন ছিল না?
মানে চক্র গঠনে আমাদের নাইট্রোজেন ও কার্বনের পাশাপাশি আমাদের কে আছে বলো, নাইট্রোজেনও আছে। এটাই হচ্ছে আমাদের ওই পাইরিডিন। ক্লিয়ার? টলুইনটা কেমন দেখতে? টলুইন দেখতে হচ্ছে ভাই এরকম, চক্র গঠনে আমার কার্বন ছাড়া অন্য কেউ নাই, এটাই হচ্ছে আমাদের টলুইন। ফেনলটা কেমন দেখতে? বেনজিনের যেটা অ্যালকোহল, এই যেটা হচ্ছে আমাদের ফেনল। কথা ক্লিয়ার? তার মানে রাইট আনসার কি হবে? পাইরিডিন। দেখো পাইরিডিন। নেক্সটটা দেখি, বলো নিচের কোনটি জৈব যৌগ নয়? ওই যে প্রথমের দিকে আমরা যে চিন্তা করলাম, দেখো এই যে CH3I, তারপরে হচ্ছে আমাদের CH3MgI, হ্যাঁ ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম আয়োডাইড, ওকে, তারপরে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড, তারপরে হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখানে এই কোশ্চেনটা আসলে জৈব যৌগ নয় এমন না, এই জিনিসটা হয়তো আসলে নিচের কোন জৈব যৌগটি একই প্রকৃতির নয়, একই প্রকৃতির নয়, মানে এই তিনজনই হচ্ছে একই প্রকৃতির, যেখানে কার্বন কার্বন সবগুলা সিঙ্গেল বন্ধন হয়ে আছে, একমাত্র এই জায়গার ভিতরে কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়ে থাকে। তার মানে রাইট আনসার হচ্ছে সি, এটার বন্ধনটা থাকে হচ্ছে এক্স্যাক্টলি এইরকম থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের বন্ধন। বোঝা গেছে? আচ্ছা, এটার আসলে মানে এটা নিয়ে কিছু কিছু জায়গার ভিতরে ঝামেলা করে, কিছু জায়গাতে বলে যে না এটা আমাদের জৈব যৌগ না, আবার হাজারি স্যারের বইয়ে বলা আছে এটা আমাদের জৈব যৌগ, দ্যাটস ওয়াই এটাকে আমরা জৈব যৌগ হিসেবেই চিন্তা করি বা ধরি। ওকে, আচ্ছা এখন এই যে এইখানে যে তোমার কথা বলা আছে যে জৈব যৌগের বন্ধন দৈর্ঘ্য, কোণ, জ্যামিতিক আকৃতি, এখন সংকরণ থেকে আমরা যেটা পড়ছি, সংকরণ আমি নিজে পড়াইছিলাম, sp3 সংকরণ মানে সেখানে বন্ধন মানে সেখানকার আকৃতি কি চতুস্থলকীয়, তাই না? চতুস্থলকীয়, চতুস্থলকীয়। sp2 মানে আকৃতিটা কেমন হবে বলো তো? ত্রিকোণ, ত্রিকোণ বা ত্রিভুজাকার। আর sp আকৃতি মানে কি আমাদের সরল রৈখিক, এমন না? সরল রৈখিক। এবং প্রত্যেকটার বন্ধন কোণ আশা করি আমি জানি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ত্রিকোণ যেটা সেটা হচ্ছে 120 ডিগ্রি, আর চতুস্থলকীয় যেটা সেটা হচ্ছে আমাদের কত ভাবে বলো তো? 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, এমন জানি না? জানি। এখানে এস আর পি এর বিহেভিয়ারের কথা বলা হচ্ছে, যেমন ধরো এখানে যদি sp3 ভিতরে বলি, চারটা টোটালে, তার ভিতরে এস কত 25% আর বাকি 75% হচ্ছে পি, সিম্পল। আবার এখানে যদি চিন্তা করি টোটালে তিনটা, তাহলে 33.33 হচ্ছে এস, বাকি হচ্ছে 66 পয়েন্ট এত, এটা যদি 50% 50%, এই রিলেটেড, আর কিছু না। বন্ধন কোণ চতুস্থলকীয়, সিম্পল। এখন সংকরায়ন নির্ণয় করার খুব সহজ টেকনিক আছে আমাদের জৈব রসায়নের ভিতরে, চলো ওই টেকনিকটা হচ্ছে তোমাদেরকে শিখাই। সংকরণ নির্ণয় ক্ষেত্রে হাইব্রিডাইজেশন নাম্বার থেকে সংকরণ আশা করি আমরা নির্ণয় করতে পারি। হাইব্রিডাইজেশন নাম্বার বের করার ক্ষেত্রে জৈব রসায়নের খুব সিম্পলেস্ট উপায়টা হচ্ছে যে কার্বনে, যে কার্বনকে আমরা চিন্তা করব, যেহেতু এখানে হচ্ছে যে একাধিক কার্বন থাকে ভাই আমাদের কেন্দ্রীয় মৌল হিসেবে, সো কার্বনের সিগমা বন্ধন সংখ্যা, হ্যাঁ, প্লাস লন পেয়ার ইলেকট্রন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে লন পেয়ার ইলেকট্রন কার্বনে থাকবেই না, এটা যদি জৈব যৌগ হয়, এবং জৈব যৌগের ভিতরে কার্বন সাধারণত লন পেয়ার ইলেকট্রন দ্বারা মানে লন পেয়ার ইলেকট্রনের সাথে অবস্থান করে না, লন পেয়ার ইলেকট্রন থাকে না। সো ধরে নাও আমি যদি বলি হচ্ছে আমাদের CH4 এটা, তাহলে এই কার্বনের আসলে সিগমা বন্ধন সংখ্যা কয়টা? এই যে সিঙ্গেল সিঙ্গেল যে বন্ধনগুলো সবগুলাই কি সিগমা বন্ধন না? সিগমা বন্ধন মানে 4টা, প্লাস হচ্ছে কত 0, হুইচ ইজ ইকুয়ালি 4 মিনস হচ্ছে sp3। একই রকম ভাবে যদি আমি বলি হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, এই যৌগের ভিতরে, এটার ভিতরে উভয় কার্বন বলো বা যে কোনো কার্বন, এটা 1 নাম্বার এটা 2 নাম্বার চিন্তা করো, হোয়াট এভার ইট ইজ, 1 নাম্বার কার্বনের সংকরায়ন সংখ্যাটা কি? তাহলে এটাকে তুমি আসলে এমনি লিখতে পারো, হ্যাঁ, এই যে C ডাবল বন্ড CH, যখন যে কার্বনকে ধরবা সেই কার্বন নিয়ে চিন্তা করো। এই কার্বনের কথা যদি চিন্তা করো, এই কার্বনের সিঙ্গেল মানে একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, আরেকটা তো পাই, তো আমার তো দরকার সিগমা বন্ধন। সিগমা বন্ধন কয়টা পাচ্ছি আমি? 3টা, প্লাস লন পেয়ার ইলেকট্রন 0, তার মানে হচ্ছে 3 মানে হচ্ছে আমার কোন সংকরায়ন বলো তো? sp2 সংকরায়ন, 3টা অরবিটাল সংকরিত হচ্ছে। একই রকম ভাবে যদি আমি অ্যালকাইনের কথা চিন্তা করি, যেখানে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এই ধরনের কোন একটা যৌগের কথা যদি তুমি চিন্তা করো, এখানে তুমি কি পাবা? কার্বন ট্রিপল বন্ড কার্বন, এই যে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। এখন ভাইয়া এই কার্বনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা? এই কার্বনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা? এই যে একটা, আর এখানে একটা, বাকি দুইটাই তো আসলে পাই বন্ধন না, তার মানে 2 প্লাস হচ্ছে 0 হুইচ ইজ অ্যাকচুয়ালি 2, এটা কি হাইব্রিডাইজেশন নাম্বার পেলাম আমরা। তাহলে তার মানে হচ্ছে এটা আসলে কোন সংকরায়ন? sp সংকরায়ন। আকৃতিটা কেমন হবে? সরলরৈখিক। বন্ধন কোণের পরিমাণটা কত হবে? 120 ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে হবে হচ্ছে এটা হবে হচ্ছে ত্রিকোণ, এটার আকৃতিটা কেমন হবে? ত্রিভুজাকার। এটার আকৃতি কেমন হবে? সুষম চতুস্থলকীয়। ডান।
বুঝা গেছে? সো এখন যদি তোমাকে হচ্ছে যে একটা পুরো যৌগ দিয়ে দেওয়া হয়, এই যে যেমন এরকম একটা যৌগ দিয়ে দেওয়া হয়েছে, এরপরে বলতেছে প্রথম আর দ্বিতীয় কার্বনে কি কি ধরনের হাইব্রিডাইজেশন দেখা যাবে। এখন তুমি নামকরণ ছাড়া আসলে প্রথম কার্বন আর দ্বিতীয় কার্বন কোন দিক থেকে নিবে এটা বলা মুশকিল। সো নামকরণ অনুযায়ী আসলে প্রথম কার্বন হবে হচ্ছে এইটা। কেন? কারণ যেদিক থেকে তুমি তোমার কার্যকারীমূলক, এখানে কার্যকারীমূলক হচ্ছে ভাই ডাবল বন্ধন, যেহেতু এটা অ্যালকিন, কার্যকারীমূলক কাছে, সেদিক থেকে আসলে চিন্তা করবা। সো প্রথম আর দ্বিতীয় কার্বনে চাইছে না হাইব্রিডাইজেশন, তুমি যদি একটু ভেঙে লিখো, যেহেতু এখানে CH3 এটাকে যেহেতু লাগবে না, এখানে যদি একটু ভেঙে লিখো ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH, আর এখানে হচ্ছে CH, এমন না বন্ধনটা আমাদের? সো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে এই কার্বনটাতে আমার সিগমা বন্ধন কয়টা, যে একটা দুইটা আর এখানে একটা, তিনটা। এই কার্বনটাতে মানে তিনটা মানে হচ্ছে আসলে কি sp3 সংকর, sp2 সংকরায়ন। এই কার্বনটার দিকে লক্ষ্য করো, এটা তো আমার 2 নাম্বার কার্বন ছিল, এখানেও কি একটা দুইটা আর এই যে একটা সিগমা বন্ধন, বাকি এখানে তো একটা পাই। কারণ দুইটি পরমাণুর মধ্যে যদি একাধিক সমযোজী বন্ধন ঘটে তাহলে প্রথমটা সিগমা হবে, সিগমা ঘটতেই হবে প্রথমটা, তারপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে পাই। এবং দুইটা পরমাণুর মধ্যে মানে সমযোজী বন্ধন সর্বোচ্চ কয়টা ঘটতে পারে? 3টা, সর্বোচ্চ 3টা ঘটতে পারে। তার ভিতরে একটা সিগমা হবে, বাকিগুলো হবে হচ্ছে পাই। তার মানে আমার আলটিমেটলি এটাও কত পাচ্ছি আমরা? 3 মানে হচ্ছে আমাদের ওই sp2। তার মানে আমাদের সংকরায়নটা কি হচ্ছে? দুইটাই sp2। কোথায় আমার sp2? সি। দেখো আবার বলে হচ্ছে sp3 আর হচ্ছে যে sp2। এটা রাইট অ্যান্সারটা কি? sp2। এই যে sp2, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা আমাদের দ্বিতীয় কার্বন। যদি বলতো প্রথম আর তৃতীয় কার্বনে কি ধরনের সংকরায়ন, তাহলে আলাদা কথা হইতো। বাম দিক থেকে ও 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 একটা জিনিস তো আমি ভুল করছি, তাই তো? গাধা, বলবা না? দেখো তো, বাম দিক থেকে বলা আছে না, বাম দিক থেকে বলা আছে না। সো বাম দিক থেকে বলছে, আমি তো ডান দিক থেকে হিসাব করছি নামকরণের সাপেক্ষে, বাট এখানে তো উল্লেখ করে দিয়েছে যে আমাদের বাম দিক থেকে করতে হবে। গাধা, তো বলতে হবে না আমাকে? বলতো, বলতে পারিস না তোরা? দেখ বাম দিক থেকে যদি আমি করি CH H H CH CH H, বাম দিক থেকে মানে কে কে? অবভিয়াসলি আমাদের এইটা। এটা যদি হয় তাহলে এই যে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, আর একটা চারটা সিগমা, চারটা সিগমা মানে কত? sp3। আর এই কার্বনের ক্ষেত্রে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তিনটা সিগমা মানে কত? sp2। তার মানে রাইট অ্যান্সারটা কোনটা? রাইট অ্যান্সারটা কোনটা? sp3 আর sp2। ক্লিয়ার? এমন ভুল যেন না হয়। বাম দিক থেকে বলা ছিল সেটা বলবা না? দেখো কি বলে, নিচের কোন কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে? এই কোশ্চেন যদি তোমাকে বলে sp2 সংকরায়ন মানে তার সিগমা বন্ধন সংখ্যা কত হইতে হবে? সেখানে তিনটা মানে sp2। এখানে দেখো প্রত্যেকটাতে 4টা পাবা, যেহেতু এটা একক বন্ধন আছে, তার মানে এটা না। এখানে দেখো এটাতে পাবা হচ্ছে 4টা মানে sp3, এটাতে পাবা হচ্ছে ভাই 2, এটাতেও পাবা হচ্ছে 2, মানে এখানেও না। তার মানে এখানে যে সংকরায়নটা এটা হচ্ছে দুইটাই sp3, এখানে পাবা হচ্ছে ভাই sp3 সিগমা বন্ধন আর লন পেয়ার ইলেকট্রন কাউন্ট করে আমি বলতেছি, আর পাবা হচ্ছে বাকি দুইটা কার্বনে sp। এখানে যদি তুমি টোটালটা লক্ষ্য করো তাহলে এখানেও পাবা হচ্ছে সবগুলোতে sp3। এখানে যদি চিন্তা করো তাহলে দুইটা কার্বনেই পাবা হচ্ছে sp2, মানে রাইট অ্যান্সারটা কি? ডি। ডি। ক্লিয়ার? পারা যাবে? কি বলে, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে, মানে একাধিক সংকরণের কার্বন আছে? সাইক্লোহেক্সেন। প্রত্যেকটা সংকেত না জানলে তুমি আসলে উত্তর করতে পারবে না। রাইট অ্যান্সারটা কিন্তু সি হবে, আমি আগেই বলে দিলাম, এন বিউটেন। কিভাবে হচ্ছে? সাইক্লোহেক্সেনের মানে হচ্ছে যে এটা আসলে বেনজিন না, 6 কার্বন যুক্ত এমন। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে এটা হয় হচ্ছে ভাই যে CH2 দেখো, সাইক্লোহেক্সেন CH2। এগুলা ধীরে ধীরে হচ্ছে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এই যে নামকরণ পড়বো আমরা এই লেকচারের শেষে। সাইক্লো মানে হচ্ছে চাকরিক, আর হেক্সেন 6টা কার্বন মিলে হচ্ছে চাকরিক। এখানে দেখো প্রত্যেকটা কার্বন হচ্ছে আসলে sp3 সংকরণে সংকরিত, কারণ প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে তুমি কি পাবা? 4টা করে আসলে ওই যে পাবা, সিগমা বন্ধন সংখ্যা পাবা হচ্ছে 4টা। এই কার্বন একটা দুইটা, আর দুইটা হাইড্রোজেনের সাথে 4টা, প্রত্যেকটা কার্বনই পাবা। বেনজিনের কথা যদি চিন্তা করো তাহলে দেখতে অনেকটা এরকমই, এরই চাচাতো ভাই টাইপের। বেনজিনের কথা চিন্তা করলে এটা হয় হচ্ছে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এমন। ওকে, এই যে এরকম তুমি পাবা। এই কার্বনের ক্ষেত্রে যদি আবার চিন্তা করো, প্রত্যেকটাই আসলে হচ্ছে sp2 সংকরণে সংকরিত, প্রত্যেকটাই sp2 সংকরণে সংকরিত, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই মান পাবা হচ্ছে তুমি 3, কারণ প্রত্যেকেই দুইটা মানে 3টা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। যেমন এই কার্বনের কথা যদি চিন্তা করো না, এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ধন, এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা, তাহলে টোটালে 3টা সিগমা বন্ধন, আর পাশের কার্বন থেকে তো একটা পাই আছেই তার কাছে। দ্যাটস ওয়াই এটা প্রত্যেকেই হচ্ছে sp2 সংকরণে সংকরিত। টলুইনের কথা চিন্তা করো, টলুইনটা দেখতে এক্স্যাক্টলি ওর মতন। টলুইনটা দেখতে কি এরকম না? CH3। এই টলুইনের ক্ষেত্রে দেখা যায়, এটা কেমনে লিখি, ধরো প্রত্যেকটা, এই যে এখানে যে প্রত্যেকটা কার্বন আছে 6টা কার্বন, এখানে যে 6টা কার্বন আছে বুঝছো, 1 2 3 4 5 6, 6টা কার্বন,
এই 6টা কার্বন হচ্ছে sp3 সংকরণে সংকরিত, সরি sp2 তে। বাট এই যে এই কার্বনটা, এই যে কার্বন, সেই কার্বন কি, এই কার্বনে দেখবা 4টা পাচ্ছ তুমি হাইব্রিডাইজেশন নাম্বার। কেমনে? কারণ এখানে 4টা সিগমা বন্ধন আছে, 3টা হচ্ছে হাইড্রোজেনের সাথে আর একটা হচ্ছে এই কার্বনের সাথে। কয়টা হচ্ছে তাহলে? 4টা। 4টা যেহেতু চলে আসতেছে, দ্যাটস ওয়াই এই কার্বনটা হচ্ছে আমাদের কি sp3 সংকরণে, sp2 আর sp3 দুইটা আলাদা সংকরণ পেয়ে গেলাম না? বাস, আমার উত্তর শেষ। এন বিউটেন, বিউটেনের সংকেতটা হচ্ছে CH3 CH2 CH2 CH3। এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে আমাদের কোন সংকরণে সংকরিত? এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে আমাদের কি বলে যে sp3 সংকরণে সংকরিত। কারণ এখানে তুমি পাবা হচ্ছে অ্যালকেন, প্রত্যেকটার ক্ষেত্রে মান পাবা হচ্ছে 4, হাইব্রিডেশন নাম্বার পাবা কি 4। তার মানে রাইট অ্যান্সারটা কি আমাদের? টলুইন। সঠিক উত্তর দেখো টলুইন। সাইক্লোহেক্সেন অণুর ভিতরে কার্বন সমূহের কোন ধরনের সংকরায়ন ঘটে? সাইক্লোহেক্সেন অণুগুলোর ভিতরে কার্বন সমূহে, সাইক্লোহেক্সেন একটু আগেই কিন্তু করলাম আমি, CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 CH2 CH2, এই সাইক্লোহেক্সেন অণুর ভিতরে কি বন্ধন ঘটছিল? প্রত্যেকটাই আমার 4টা করে সিগমা বন্ধন না, মানে কি sp3। রাইট অ্যান্সার sp3। এই যে এইটার পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের বলো? এখানে তুমি যদি কাউন্ট করো, এখানে পাবা হচ্ছে ভাইয়া তুমি এই যে 2টা সিগমা বন্ধন, আর একটা সিগমা বন্ধন, মানে 3টা সিগমা বন্ধন, মানে হচ্ছে sp2। এখানে যদি কাউন্ট করো সেম, এই যে 1টা 2টা আর একে 3টা, তার মানে হচ্ছে sp2। এটাকে যদি কাউন্ট করো, এখানেও পাবা হচ্ছে sp2, কারণ এই যে একটা এখান থেকে একটা আর এখান হাইড্রোজেনের সাথে একটা, এটাতেও কাউন্ট করলে সেম টু সেম, মানে এখানে sp2 সংকরায়ন ঘটতেছে, খাই আর কিচ্ছু না। বলো এই sp2 সংকরণের হিসাব নিকাশটা বুঝাইতে পারছি আমি? তাহলে এরকম টাইপের যতগুলো কোশ্চেন আসছে উত্তর করতে পারবা না? আরামসে উত্তর করতে পারা যাবে। এখন বলে বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টি? বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টি? বেনজিনের সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে আসলে 12টা। সিগমা বন্ধন মানে কি? একক বন্ধন যেটা, সেটাই হচ্ছে সিগমা বন্ধন। CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH। দেখো সিগমা বন্ধন কেমনে 12টা বলতেছি, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে সিগমা বন্ধন, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে সিগমা বন্ধন, এই যে এই যে এই যে এই যে সিগমা বন্ধন। আবার প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন। তার মানে কয়টা আমাদের হচ্ছে টোটালে? 6টা প্লাস 6টা মিন্স 12টা। 12টা এভাবে কাউন্ট করবা। একটা ট্রিক্স আছে, শর্টকাট একটা ট্রিক আছে, যে ট্রিকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পরমাণু সংখ্যাই হয় হচ্ছে আমার সিগমা বন্ধন সংখ্যা, বাট পাই বন্ধন নির্ণয় করার ক্ষেত্রে কিছু নাই। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে পরমাণু সংখ্যা, কয়টা পরমাণু সংখ্যা? এই যে C6H6, তাহলে এখানে পরমাণু কয়টা আমাদের? 12টা না? তাহলে 12টাই হচ্ছে আমাদের সিগমা বন্ধন সংখ্যা। এমন একটা ট্রিক আছে, ওকে। বাট আমি বলবো এগুলাতে নিরুৎসাহিত করব, দিছে হচ্ছে 6টা, গাধা, এদেরকে মারা দরকার। ধরো এটার সাথে আমরা একটু ছলনা করি, এই যে ডি, আমাদের রাইট আনসারটা কোনটা? 12টা। ওকে, সো এরপরে যদি বেনজিন বলে আমার পাই বন্ধের সংখ্যা কয়টা? পাই বন্ধন কয়টা? 3টা। এই যে পাই ডাবল বন্ড যেটা, সেটাই তো পাই, এই যে এই পাই না এটা? আমার রাইট আনসারটা কি? 3টা, 3। 1 বিউটিন 3 আইন জৈব যৌগে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কয়টা? একেবারে রিসেন্ট ইয়ারে আসা একটা কোশ্চেন। কোশ্চেনটা কি বলতেছে? এই যৌগটা প্রথমে যদি নামকরণ থেকে আসলে না লিখতে পারি তাহলে তো হইলো না। 1 বিউটিন 3 আইন, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে কার্বন কয়টা আসলে ভাই বলো তো? কার্বন হচ্ছে আসলে আমাদের 4টা। 1 বিউটিন মানে বিউটিন ডাবল বন্ড হচ্ছে এখানে, আর 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনে হচ্ছে ট্রিপল বন্ড আইন। বাকি যোজ্যতাগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে যাবে। হাইড্রোজেন হাইড্রোজেন, এর একটা হাইড্রোজেন লাগবে ভাই, এর কোনো হাইড্রোজেন লাগবে না, এর খালি একটা হাইড্রোজেন লাগবে। তাহলে এবার যদি তুমি আসলে একটু কাউন্ট করো, সিগমা বন্ধন সংখ্যা কয়টা পাবা? এই যে একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা সিগমা বন্ধন সংখ্যা। আর পাই বন্ধন কয়টা আমাদের? এখানে একটা আর এখানে হচ্ছে 2টা, তার মানে 3টা পাই 7টা সিগমা, 3টা পাই 7টা সিগমা। রাইট অ্যান্সার কোথায়? এখানে। দেখো এটাকে যদি আমি হচ্ছে যে একটু ভেঙে লিখি, এখানে দেখো, আর ওই যে অ্যারোমেটিক যৌগ, এটা কি অ্যারোমেটিক না, এটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগে আবার একটা নিয়ম আছে শর্টকাট, অ্যালিফেটিক।
অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সিগমা বন্ধনের ক্ষেত্রে খালি শর্টকাটটা কাজে লাগে, পায়ের ক্ষেত্রে খাটে না। সিগমা সমান হচ্ছে পরমাণু সংখ্যা -1, পরমাণু সংখ্যা -1। কেমনে দেখো, পরমাণু সংখ্যা কি, এখানে পরমাণু সংখ্যা কত, কার্বন 1টা 2টা 3টা 4টা, কার্বন 4টা, কার্বন 4টা, আর হাইড্রোজেন 1 2 3 4, হাইড্রোজেন কয়টা, 4টা। তাহলে পরমাণু সংখ্যা কয়টা টোটাল, 8টা না -1, তাহলে কয়টা, 7টি। তাহলে 7টি হচ্ছে আমাদের সিগমা বন্ধন। তারপরে রাইট অ্যান্সারটা কি হবে, 7টা সিগমা বন্ধন 3টা পাই। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, এই নিম্নের যৌগটিতে কয়টি সিগমা বন্ধন কয়টি পাই বন্ধন রয়েছে। তুমি যেটা গণনা করে লিখো তাও কিন্তু উত্তর করতে পারবা। গণনা করে লিখো, দেখো আমি তোমাকে গণনা করেই দেখাচ্ছি। এটা কি একটা অ্যালিফেটিক যৌগ। অ্যারোমেটিক মানে কি, শেষের কার্বন আর শুরুর কার্বন যুক্ত থাকবে তো অবশ্যই, এটা তো অ্যালিফেটিক, যুক্ত নাই তো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 মানে কি, তাহলে আমাদের 10টা হচ্ছে 11 - 1 মানে হচ্ছে আমাদের 10টা থাকবে কি সিগমা বন্ধন। 10টা সিগমা বন্ধন কোথায় আছে, একটা জায়গা তো নাই 10টা সিগমা বন্ধন। কোথাও কি আমরা ভুল করলাম দেখি ভাই। 1 2 3 4 5 6 7 8, 8টা, 9 10 11। এখন এই যৌগটা লিখতে একটু ভুল করছে। যৌগটা লিখতে কেমন ভুল করছে দেখো, এই যে এখানে, আচ্ছা এখানে যদি ট্রিপল বন্ড হয় তাহলে ঠিক আছে, কিন্তু ওখানে যদি ট্রিপল বন্ড হয় তারপরেও আমাদের এই একটা এখানে হাইড্রোজেন হবে। দেখো এই কার্বনের কি 4টা যোজ্যতা ফিল আপ ছিল, ছিল না। 4টা যোজ্যতা কি ফিল আপ ছিল, ছিল না। দেখছো কত বড় ভুল করছে। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে ট্রিপল বন্ড দেয় নাই, ট্রিপল বন্ড না দিলে তো হইলই না, তার উপরে আবার এখানে ভুল করছে। এবার মিলবে জিনিসটা, ঠিক আছে। তাহলে 11টা সিগমা কয়টা হচ্ছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর 1 12, 12টা। তাহলে 12টা -1, তার মানে হচ্ছে 11টা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। 11টা সিগমা বন্ধন আমাদের দুইটা উত্তরে আছে, দুইটা উত্তরে আছে হচ্ছে আমাদের 11টা সিগমা বন্ধন। ওকে, পাই বন্ধন কোথায় আছে চলো দেখি। এই যে এখানে একটা পাই, এই যে এখানে একটা পাই, দুইটা পাই, আর এখানে হচ্ছে আরো দুইটা পাই, মানে টোটালে কয়টা, 4টা পাই। দেখছো আমি কিন্তু এখানে একটা এক্সট্রা বন্ধন অ্যাড করছি, অ্যাড করার পরেই বলতেছি তোমাদেরকে, দেখো উত্তর ওইটাই দিয়ে রাখছে, 11টা সিগমা 4টা পাই। তুমি এখানে খুঁজে বের করো তো, এটা তো আমি ঠিক করে দেইনি, আমি তো ঠিক করলাম হচ্ছে এইটা, দেখছো স্লাইডে। যাই হোক প্যারা নাই, চিল। হোয়েন আই এম হেয়ার নট টু ফেয়ার ভাইয়া, সো প্যারা নাই। মিলবে না যাবে কই, দেখো এবার মিলবে, এবার মিলানোর চেষ্টা করো, মিলবে। ওকে, আর তুমি যদি আলাদা রকম ভাবে সিগমা বন্ধন কাউন্ট করতে তাও কোনো প্রবলেম হতো না, ইচ্ছা তোমার সিগমা বন্ধন কাউন্ট করলে তুমি উত্তর পাবা। দেখো সাইক্লোহেক্সেনে কয়টি সিগমা বন্ধন রয়েছে, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেনের কথা চিন্তা করো। CH2, একটা কার্বনে বাই ডিফল্ট আমার কয়টা করে রয়েছে, CH2, থাম আমি বুঝাইতেছি, 6টা কার্বন রয়েছে, প্রত্যেকটা কার্বনে 2টা করে হাইড্রোজেন আছে, তার মানে আমার বাই ডিফল্ট সেখানে হচ্ছে 12টি, বাই ডিফল্ট। এর কাছে 2টা, এর কাছে 2টা, এর কাছে 2টা, তার মানে অলরেডি সেখানে 12টা করে রয়েছে। তার সাথে আবার কি রয়েছে আমাদের এখানে, 1 2 3 4 5 6, 6টা সিগমা বন্ধন রয়েছে না, 6টা সিগমা বন্ধন তো আছেই। তো তাহলে আমি যদি চিন্তা করি আমাদের সাইক্লোহেক্সানোন, সরি 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 সাইক্লোহেক্সানোন রে বাবা, সাইক্লোহেক্সেন আমি লিখে ফেলছি, সাইক্লোহেক্সানোন। সাইক্লোহেক্সানোন এটা দেখতে হচ্ছে এরকম। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা এখানে রয়েছে, প্রত্যেকটা কার্বনে কয়টা করে রয়েছে, এখানে 5টা করে রয়েছে। তার মানে এখানে যদি আমার 5টা কার্বনে 10টা হয়, 10 আর 6 16, আর এখানের একটা, তাহলে কয়টা হলো, 17টা। মানে রাইট আনসারটা কি হচ্ছে আমাদের 17টা, আর একটা কি পাই। তো সাইক্লোহেক্সানোনের ভিতরে এই হচ্ছে কাহিনী। বলো এগুলা জিনিস পারবো না, এগুলা কোশ্চেনগুলা আশা করি পারবো। সো এরপরে আমাদের কোশ্চেনগুলো যেগুলো আছে, তুমি ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে বাকি কোশ্চেন সলভ করবা। এরপরে আমরা পড়বো হচ্ছে আমাদের মেইন পড়াশোনার ভিতরে ঢুকবো আমরা আরো সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক। সমগোত্রীয় শ্রেণী কি, কার্যকরী মূলক কি, কার্যকরী মূলক কাকে বলে, সেগুলো রিলেটেড যাবতীয় আলোচনা, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমি হচ্ছে এই সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক সম্পর্কিত কথাবার্তা বলি। সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে পড়ার আগে আমরা কার্যকরী মূলক সম্পর্কে জিনিসপাতিগুলো পড়ব। যদি পড়ি কার্যকরী মূলক জিনিসটা কি, কার্যকরী মূলক হচ্ছে একগুচ্ছ পরমাণু বা যে মূলকটা কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত থেকে তার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে তার কার্যকরী মূলক। মানে কোনো একটা একগুচ্ছ পরমাণু বা একগুচ্ছ পরমাণুর যুগল যেটা উপস্থিত থেকে কোনো একটা যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী ঠিক করবে, আসলে সে বিক্রিয়া করবে কি না, সে হচ্ছে কেমন বিক্রিয়া করবে, তরল হবে নাকি গ্যাসীয় হবে নাকি ঊর্ধ্বপাতিত হবে, এগুলো যাবতীয় কিছু নির্ণয় করে, সেই হচ্ছে আমাদের কার্যকরী মূলক। দেখো কার্যকরী মূলক হলো ওই গোত্রের অনুস্থিত বিশেষ পরমাণু বা মূলক যা ওই জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচায়ক সকল সমগোত্রীয় অণুর বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করবে কার্যকরী মূলকের ক্ষেত্রে। এখন
কার্যকরী মূলকের ক্ষেত্রে অনেক অনেক মূলক আছে। আমি তোমাকে সিম্পল জিনিস পড়াবো, কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম, এবং তোমার যে কয়টা কার্যকরী মূলক সম্পর্কে জানাই লাগবে সেটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমার যে কয়টা জিনিস জানাই লাগবে নামকরণের জন্য, দেখো COOH, এটা হচ্ছে আমাদের কি বলতো, কার্বক্সিলিক গ্রুপ বা অ্যাসিড মূলক, কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক মূলক। এই মূলকটা থাকলে এটা কি বুঝাবে, কার্বক্সিলিক মূলক বুঝাবে, COOH, এই জিনিসটা বুঝাবে। ওকে, এরপরে যদি আসো CHO, এরপরে যদি আসো সেটা হচ্ছে CHO। এই CHO গ্রুপটা কি বুঝাবে আসলে, আমাদের অ্যালডিহাইড মূলক বুঝাবে, অ্যালডিহাইড। এর পরেরটা কিন্তু অ্যালডিহাইড মূলক। এই মূলকটা আসলে মানে তার মূলকটা আসলে দেখতে কেমন, এমন, অ্যালডিহাইড। এর পরের যে মূলকটা সেটাকে তোমাকে পড়তে হবে, সেটা হচ্ছে আসলে কিটোন মূলক, কিটোন মূলক, কিটোন মূলক। এই কিটোন মূলকটা কেমন, C+O, এই যে কিটোন মূলক। এর পরের যে মূলকটা সেটা পড়তে হবে তোমাকে ভাইয়া অ্যালকোহলীয় মূলক, অ্যালকোহলীয়, অ্যালকোহলীয় মূলক। এটা আসলে কিছুই না, এটা এরকম ভাবেই থাকে, এমনই। এরপরে চলে আসো, এরপরের যেটা সক্রিয়তার ক্রম অনুযায়ী থাকে সেটা হচ্ছে আসলে কার্বন কার্বন ডাবল বন্ড, বা যেটাকে বলে হচ্ছে আসলে অ্যালকিন। এটা তো আসলে এমনই দেখতে, সো জরুরি না। এরপরেরটা হচ্ছে আমাদের অ্যালকাইন, অ্যালকাইন। তারপরেরটা আসলে কি আমাদের অ্যালকেন। অ্যালকেনটার কার্যকারিতা হচ্ছে সব থেকে কম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সেটা হচ্ছে কি আমাদের অ্যালকেন। ওকে, এবার এগুলার ডিগ্রি ফিগ্রি মেলা কিছু আছে, সো ওগুলা রিলেটেড আলোচনা আমি হচ্ছে খালি দেখিয়ে দিচ্ছি, এগুলা আমাদের এখন পর্যন্ত খুব বেশি জরুরি না। এখন আমি তোমাকে এখানে যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে আমাদের, যে তুমি যত উপরের দিকে যাবা তত সেটার অগ্রগণ্যতা হচ্ছে বাড়বে। এটা কি, অগ্রগণ্যতার ক্রম, অগ্রাধিকার ক্রম বা অগ্রগণ্যতার ক্রম, যাই বলো না কেন, অগ্রাধিকার ক্রম উপরের দিকে বাড়তেছে, বা সক্রিয়তার ক্রম। কিভাবে জিনিসটা, ধরে নাও কোনো একটা যৌগের মধ্যে আমাদের দুইটা গ্রুপই আছে, অ্যালকোহলীয় গ্রুপও আছে, কার্বক্সিলিক গ্রুপও আছে। যৌগটা কি অ্যাসিড আর অ্যালকোহল দুই হিসাবে আচরণ করবে? উত্তরটা হচ্ছে না। কি হিসাবে আচরণ করবে? অনলি মানে অ্যাসিড হিসাবে আচরণ করবে, অ্যালকোহলের বৈশিষ্ট্য বা আচরণ থাকবে না। কেন? কারণ অগ্রগণ্যতার ক্রম হিসাবে কে উপরে? অবশ্যই অবশ্যই আমার অ্যাসিড উপরে, দ্যাটস ওয়াই। ক্লিয়ার? সোজা বাংলা হিসাব পারা যাবে না? আশা করি পারা যাবে। এবার আসবো হচ্ছে আমরা এই সমগোত্রীয় শ্রেণীর ভিতরে, এই অগ্রগণ্যতার ক্রম বা কার্যকরী মূলকের হিসাবটা দেখার পরে। সমগোত্রীয় শ্রেণী আসলে কাদেরকে বলে? সমগোত্রীয় শ্রেণী হওয়ার জন্য দুইটা শর্ত লাগে আমার। কয়টা শর্ত লাগে? দুইটা শর্ত লাগে। এই যে এখানে কয়েকটা মানে তার বৈশিষ্ট্য দেওয়া আছে, বাট তুমি দুইটা শর্ত অবশ্যই অবশ্যই মনে রাখবা। এক, হোমোলোগাস সিরিজ অথবা মানে সমগোত্রীয় শ্রেণী, আর ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলক। হোমোলোগাস সিরিজ বা আমাদের যে সমগোত্রীয় শ্রেণী, সেটা হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ, একই পজিশনে বা একই অবস্থানে একই ফাংশনাল গ্রুপ, একই কার্যকরী মূলক বা একই ফাংশনাল গ্রুপ, একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এই আর দুই নাম্বার যেটা একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ, দুই নাম্বারটা হচ্ছে পরপর দুটি যৌগে, পরপর দুটি ক্রমিক যৌগে মিথিলিন গ্রুপের পার্থক্য, CH2 মিথিলিন, এর নামটা কি বললাম, মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে। এই দুইটা যদি মেনে চলে তাহলে তাদেরকে আমরা বলবো আসলে কি, তারা হচ্ছে একটা একই হোমোলোগাস সিরিজ বা একই সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন আমি ধরো তোমাকে চারটা উদাহরণ লিখে দিই। ধরে নাও আমি হচ্ছে লিখলাম এমন CH3 CH2 OH, আর একটা লিখলাম হচ্ছে CH3 CH2 CHOH CH3, এটা লিখলাম হচ্ছে ভাই CH3 CH2 CH2 CHOH CH3, আর একটা লিখতেছি হচ্ছে এখানে CH3 CH2 CH2 CH2OH। ধরে নাও আমি এখানে চারটা যৌগ লিখলাম, চারটা নাম দিই। এটা হচ্ছে আমাদের ইথানল, এটা একটা যৌগ 2, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 4। এখন বলো তো কে কার হোমোলোগাস সিরিজ বা কে কার সমগোত্রীয় শ্রেণী? এখানে তো প্রথম শর্তটা, এই যে ফাংশনাল গ্রুপের শর্তটা যদি তুমি মেনটেন করতে চাও, সবার ফাংশনাল গ্রুপ কিন্তু অ্যালকোহলীয় ফাংশনাল গ্রুপই। বাট ওই যে এটা শর্তের যে শুরুর অংশটা ছিল যে একই পজিশনে একই ফাংশনাল গ্রুপ, দেখো এই 1 এবং 4-এর ক্ষেত্রে
শেষের কার্বন বা শুরুর কার্বন আলটিমেটলি হচ্ছে যে একেবারে প্রান্তীয় কার্বনে ফাংশনাল গ্রুপটা আছে বা 1 নাম্বার কার্বনে ফাংশনাল গ্রুপটা আছে। ওকে, বাট যদি আমরা চিন্তা করি 3 আর 2 তাহলে এখানে অলওয়েজ 2 নাম্বার কার্বন, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, 2 নাম্বার কার্বনে আমার ফাংশনাল গ্রুপটা আছে। আমি এদিক থেকে কাউন্ট করলাম না, কারণ যেদিক থেকে ফাংশনাল গ্রুপ কাউন্ট করলে কাছে হবে সেদিক থেকে আমাদেরকে কাউন্টে নিতে হবে। ক্লিয়ার? ওকে, বুঝছো আশা করি। তো এখন কথা হলো, তাহলে বলো আমাদের কে কার ফাংশন, মানে কে কার হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী। দেখো এই যে এখানে 2 নাম্বার, তার মানে এরা দুইজন আসলে প্রথম শর্তটা মেনে চলতেছে, দ্বিতীয়টা কি মেনে চলতেছে যে দুইটা পর পর, এটা যেমন 4 কার্বন যুক্ত, এটা কি 5 কার্বন যুক্ত। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই যে এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে একটা খালি CH2 গ্রুপেরই পার্থক্য। তুমি যদি এটার মধ্যে একটা CH2 লাগাই দাও তাহলে এটা হয়ে যাবে, এটার ভিতর থেকে একটা CH2 সরাই দাও তাহলে এটা হয়ে যাবে। তার মানে 2 আর 3 এরা একই ফাংশনাল গ্রুপের অন্তর্ভুক্ত। আবার দেখো 1 আর 4 এর কথা যদি আমি চিন্তা করি, 1 আর 4 এর কথা, এই যে 1 নাম্বার কার্বনে আমার ফাংশনাল গ্রুপটা, এখানেও 1 নাম্বার কার্বনে, বাট এটার ভিতরে কিন্তু আমাদের CH2 গ্রুপ পার্থক্য নাই, দুইটা CH2 গ্রুপ পার্থক্য আছে। সো এরাও কিন্তু একই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর। কেন দুইটা CH2 গ্রুপ থাকার পরে একই সমগোত্রীয় শ্রেণীর? কারণ এখানে বলা হয়েছে পরপর দুটি ক্রমিকের মধ্যে CH2 গ্রুপ পার্থক্য থাকবে। এরা 2 কার্বন যুক্ত, এটা কত লিখছি, এটা 4 কার্বন যুক্ত। এটা যদি 3 কার্বন যুক্ত লিখতাম তাহলে ঠিকই একটা CH2 গ্রুপের পার্থক্য হইতো, যেহেতু তারপরে আরেকটা লিখছি মানে দুইটা CH2 গ্রুপের পার্থক্য হবে। এবং দেখো এখানে দুইটা CH2 গ্রুপই হচ্ছে এক্সট্রা, এখানে যে দুইটা CH2 গ্রুপ নাই, এই দুইটা CH2 গ্রুপ সরাই দিলে এটা হয়ে যায়, অথবা এখানে দুইটা CH2 গ্রুপ যুক্ত করে দিলে এখানে হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 ও 4 সমগোত্রীয়, আর আমরা বলতে পারি হচ্ছে যে আমাদের 2 ও 3 হচ্ছে সমগোত্রীয়, বলা যায় না? ওকে, এখন সমগোত্রীয় দিয়ে আমার লাভ কি? সমগোত্রীয় দিয়ে লাভ হচ্ছে যে এটাতে একই গোত্রের অন্তর্ভুক্ত এরকম। সমগোত্রীয় শ্রেণীর জন্য রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে একই প্রকৃতির, মানে তুমি একটা যৌগ অ্যালকেনের ভিতরে কেবল মিথেন বা ইথেন একটা জানলা, অন্যান্য যত সকল অ্যালকেন আছে সবাই কম বেশ সেম প্রকৃতির বিক্রিয়াটাই কি করবে, দিবে। এই যে একটা উপকারিতা, তোমাকে আলাদা করে আর 10টা অ্যালকেনের বিক্রিয়া লেখা লাগলো না, শিখা লাগলো না। এদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেমন অ্যালকেনের একটা সাধারণ সংকেত আছে CnH2n+2, অ্যালকাইনের একটা সাধারণ সংকেত আছে CnH2n -2, আবার অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে CnH2n। এই যেমন প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকারী মূলক থাকে। দেখো পাশাপাশি দুইটি সমগোত্রকের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, যা যা বললাম তাই। কয়েকটি সাধারণ প্রস্তুতি থাকে, কয়েকটি সাধারণ প্রস্তুতি পদ্ধতি, জেনারেল প্রিপারেশন। এটা যখন আমরা বিক্রিয়া পড়বো তখন, বিক্রিয়া পড়বো আমরা 3rd লেকচারে গিয়ে, এটা আমাদের 1st লেকচার জৈব রসায়নের, এরপরে আরেকটা, তারপরে যা পড়বো। এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকে, কিন্তু এদের আণবিক ভর বৃদ্ধির সঙ্গে এরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটে। ওকে, সো রাসায়নিক গ্রুপ হইলো। এখন চলো আমরা হচ্ছে কার্যকরী মূলক কিছু দেখি। অ্যালকাইল হ্যালাইড, আর এর সাথে এক্স। এখন অ্যালকাইল গ্রুপ, এই যে অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তুমি এটার মাধ্যমে সকল অ্যালকেন 1 থেকে 10 পর্যন্ত লিখে ফেলতে পারবা। 1 নাম্বার, যেটা আমাদের 1 নাম্বার কার্বন যুক্ত একটা যৌগ হয়, তাহলে সেটার গ্রিক নাম কি হয়? মিথ, 2 ইথ, তারপর প্রোপ, ডিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এরকম। যদি অ্যালকেন হয় তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরকম। অ্যালকিন হলে এই যে ইথিন, মিথিন, মিথিন তো হয় না, ইথিন, তারপর হচ্ছে প্রোপিন, বিউটিন, এরকম। জানো তো নিশ্চয়ই। তো এই যে এটার কথাই আমি বলতেছিলাম যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায়, একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে CnH2n+1, তাহলে কার্বনের আরেকটা হাত থাকবে না। এটাকে আমরা বলবো আসলে কি? অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে ওই অ্যালকাইলের সাথে যদি একটা হ্যালোজেন দ্বারা ফিল আপ হয়, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেটাই হোক না কেন, তাহলে সেটাকে অ্যালকাইল হ্যালাইড বলবো। এই যে দেখো CH3, এটা হচ্ছে মিথাইল, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে না, সেটাকে বলবো মিথাইল। ঠিক সেরকম যদি আমরা এরকম পাইতাম এটাকে C2H5, সেটাকে আমরা কি বলবো বলতো? ইথাইল। এটাকে যদি এমন পাইতাম C3H7, তাহলে সেটাকে কি বলবো আমরা? প্রোপাইল। এরকম ভাবে আগাবে। ওকে, এখানে দেখো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল গ্রুপের কথা বলছে, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপটা। তারপরে অ্যালকোহলের জন্য হাইড্রোক্সিল, যদি এটা 1 ডিগ্রি হয় তাহলে এরকম, 2 ডিগ্রি হলে এরকম, 3 ডিগ্রি হলে এরকম। এটা নিয়ে এখন চিন্তিত হওয়ার দরকার নেই, পাবা, ধীরে ধীরে পাবা, চিন্তা নাই। ডিগ্রি পড়াবো, আমিই পড়াবো, চিন্তা নাই। অ্যালডিহাইড দেখো, এখানে কিন্তু এরা অগ্রগণ্যতার ক্রম একবারে দেয় নাই, এই অগ্রগণ্যতার ক্রম ওরা নামকরণে যে দিবে, বাট আমি অলরেডি একবারে শিখাইছি না। এই জিনিসটা তুমি বেসিক মনে রাখো। এই যেখানে কয়টা লেখা হয়েছে? 6টা না, এই সরি 7টা না, এই 7টা তোমার মনে রাখাই লাগবে, এই 7টা মনে রাখাই লাগবে। এরপরে দেখো অ্যালকাইল অ্যামিন, মানে NH2 গ্রুপ, তারপরে অ্যাসিডামাইড, তারপরে এখানে দিছে হচ্ছে এস্টার, তারপরে দিছে অ্যানহাইড্রাইড, তারপরে সায়ানাইড। এত বেশি কিছু দরকার নাই, খালি সায়ানাইডের অপর নাম নাইট্রাইল, এগুলা জিনিসপাতি মাঝে মধ্যে চলে আসে। এই জিনিসটার নাম কি? নাইট্রাইল বা সায়ানাইড।
সায়ানাইড। এটার যদি আমরা এটাকে যদি উল্টায় দিই এনসি করি তাহলে এটা হয়ে গেল আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড, আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড। আইসোনাইট্রাইল বা আইসোসায়ানাইড, বুঝা গেছে? নাইট্রাইল বা সায়ানাইড এই জিনিসটা ছিল হচ্ছে কেমন, এমন। নাইট্রাইল বা সায়ানাইড এই জিনিসটা ছিল হচ্ছে ভাই সিএন, হ্যাঁ, এটা হচ্ছে সায়ানো নাইট্রাইল গ্রুপ, দেখছো? আর এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড সিএইচও গ্রুপ, এগুলা বলছি অলরেডি, সো এগুলা নিয়ে প্যারা নাই। কিটন গ্রুপ বলা হয়েছে, অ্যালডিহাইড গ্রুপ বলা মানে অ্যালকোহল গ্রুপ বলা হয়েছে না, মানে এটা হচ্ছে নামকরণের ক্ষেত্রে তার পূর্ব কি হয় না হয় এগুলো নিয়েও এত চিন্তা নেই, এগুলো আমি পড়াই দিব বা বলে দিব, বুঝাই দিব। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো বলা হয়েছে, এখানে তার সক্রিয়তার ক্রমটাও দেখানো হয়েছে। আসো কিছু কোয়েশ্চেন সলভ করি, তারপরে আমরা নামকরণের ভিতরে ঢুকবো। এটা রিসেন্ট ইয়ারের একটা কোয়েশ্চেন বলতেছে, যে 22-23-এর। কি বলে যে এই একটা নাম মানে একটা গ্রুপ, এই গ্রুপের যৌগটিতে কতটি কার্যকরী মূলক রয়েছে। কার্যকরী মূলক যদি আমি দেখি, এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক, দুইটা, এটা হচ্ছে একটা, তিনটা, আর এই যে এখানে আরেকটা, এই যে এখানে একটা, এই যে এই টোটালে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কিটন মূলক, এটা ডাবল বন্ড, এটা ট্রিপল বন্ড, বুঝছোই তো। আর এইটা যেটা, এটা আসলে কিভাবে বলো তো, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। তাহলে আমাদের অ্যাস্টার, কিটোন, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, টোটালে কয়টা? চারটা। রাইট অ্যান্সারটা কি? টোটালে চারটা, চারটা। ওকে, নেক্সটে কি বলে, গ্লিসারিনের কার্যকরী মূলক হচ্ছে, গ্লিসারিন আসলে দেখতে কেমন জানো, এটা হচ্ছে ট্রাইহাইড্রিক একটা অ্যালকোহল, CH OH, CH OH, CH2OH, এটা একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারল। এই গ্লিসারলের তাহলে ফাংশনাল গ্রুপটা আসলে কি? OH, তার মানে রাইট অ্যান্সারটা কি? OH। গ্লিসারলকে যদি আমরা ডাবল করে দিই তাহলে এটা সরবিটাল হয়ে যায়, বুঝছো? কি হয়ে যায়? ডাবল করে দিলেই সরবিটাল হয়ে যায়। চলো জিনিসটাকে করে দেখাই, তাহলে বুঝতে পারবা। চলো এটাকে ডাবল করে দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা 6 কার্বন যুক্ত একটা হেক্সাহাইড্রিক অ্যালকোহল, এটাকে বলা হচ্ছে আসলে কি আমাদের সরবিটল, সরবিটল, সরবিটল। তো এটা আমরা পারলাম। নিচের কোনটি অ্যাসিড ক্লোরাইডের সংকেত? অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, এই যে সি ডাবল বন্ড ও OH, এইখান থেকে এই হাইড্রোক্সিল গ্রুপটা যদি আমাদের হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা অ্যাসিড ক্লোরাইড হয়। সি ডাবল বন্ড OX, এটা হচ্ছে আমাদের অ্যাসিড ক্লোরাইড, বা তুমি বলতে পারো COX। এটা তাহলে এটা কোথায় আছে আসলে? এই যে COCl, অ্যাসিড ক্লোরাইড। এটা হচ্ছে অ্যাসিডের 4টা জাতকের ভিতরে একটা, বুঝছো? এটা কিন্তু আগের বছরে 23-24 আসা একটা কোয়েশ্চেন। ওকে, এরপরে দেখো, সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ? সাইক্লোহেক্সেন কোন ধরনের যৌগ? এটা খুব সহজ একটা জিনিস, ওই যে CH2, এটা কি আমাদের অ্যারোমেটিক হবে? না, অ্যারোমেটিক হবে না, অ্যালিসাইক্লিক যৌগ, তাই না? অ্যালিসাইক্লিক মানে অ্যালিসাইক্লিক যৌগ, সাইক্লিক এবং অ্যালিসাইক্লিক, সো অ্যালিসাইক্লিক যৌগ, বি। এরপরে চলে যাব আমরা মেইনলি নামকরণ, এবং নামকরণের ক্ষেত্রে অ্যাডমিশন টাইমে আমরা এই উদ্ভূত, তারপরে হচ্ছে আঞ্চলিক, এই নামগুলো শিখবো না। আমরা মেইনলি যে নামকরণটা বেশি ইম্পর্টেন্স দিয়ে শিখবো সেটা হচ্ছে আসলে ইউপ্যাক নামকরণ, ইউপ্যাক বা IUPAC, এটাকে অনেকে এরকম ভাবেও পড়ে, যেটা তোমার ইচ্ছা। ইউপ্যাকটার মানে কি ভাই? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে ইউপ্যাকের নাম। ওকে, এর নামকরণের যে ধরন, এর নাম, এর মাধ্যমে আমার যে নামকরণের ফর্মুলা, আমরা সেই নামকরণটা হচ্ছে যে মেইনলি শিখবো। তো চলো তাহলে হচ্ছে ইউপ্যাক নামকরণের ক্ষেত্রে মুখ্য কি কি বুঝায় আসলে দেখি। ওকে, তাহলে চলো আমরা নামকরণের অ্যাপ্রোচটা দেখি। নামকরণের ক্ষেত্রে আমাদের মেইন অ্যাপ্রোচ যেটা হবে সেটা হচ্ছে আমরা মেইনলি প্র্যাকটিস করব বেশি, কোশ্চেন সলভ করার ক্ষেত্রে বেশি বেশি বুঝবো, শিখবো। আর হ্যাঁ, নিজে তো অবভিয়াসলি করবোই, বা বেসিক নিয়ম তো শিখবোই। তাহলে চলো নামকরণের ক্ষেত্রে মানে যেটা মেইন কাজ ছিল, একটা ইউপ্যাক নামের প্রধান 3টা অংশ রয়েছে। কয়টা? 3টা, এই যে এখানে লেখা আছে, প্রধান 3টা অংশ। সো নোমেনক্লেচারের বেসিক হিসাবটাই হচ্ছে যে প্রধান 3টা অংশ। একটা হচ্ছে নামকরণ, নামকরণের প্রধান 3টা অংশ, এই 3টা অংশ যদি আমি তোমাকে একটু লিখে দেখাই বা বুঝাই, সেটা হচ্ছে প্রথম যে অংশটা হয় সেটা হয় হচ্ছে ভাইয়া, আচ্ছা, সেটা হয় হচ্ছে তার প্রিফিক্স, বা আমরা বলবো হচ্ছে উপপদ, উপপদ
বা বলতে পারি হচ্ছে আমরা প্রিফিক্স প্লাস হচ্ছে যে আমাদের মূল শব্দ বা মূল ওয়ার্ড বা যেটাকে আমরা বলি হচ্ছে আসলে ওয়ার্ড রুট, হ্যাঁ, মূল শব্দ যেটা, তারপরে হচ্ছে ভাই সাফিক্স বা আমরা সেটাকে বলবো হচ্ছে আসলে পরপদ। এই তিনটা জিনিস থাকবে। এখন এই তিনটা জিনিসের আসলে তিনটা ভাগ আছে, হ্যাঁ। এই প্রিফিক্সটা আসলে কি, এই প্রিফিক্সগুলো আসলে কে হয় সেটা যদি আমি তোমাকে বলি একটু, তাহলে এই প্রিফিক্সটা হয় হচ্ছে মেইনলি শিকল, শাখা শিকল যারা, তারাই মেইনলি এই যে শিকল মানে শাখা শিকল যারা, সেটা হচ্ছে মেইনলি অ্যালকাইল গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপগুলো হয় আসলে কি আকারে, প্রিফিক্স আকারে, যারা আমাদের মেইন শিকলের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে অ্যামিনো গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের হ্যালোজেন, এরা আমাদের সবগুলো আসলে কি হিসাবে যাবে ভাইয়া, প্রিফিক্স হিসাবে যাবে। তারপরে হচ্ছে নাইট্রো গ্রুপ, এরা কিন্তু কখনোই আমাদের কি হিসাবে যাবে না, সাফিক্স বা পরবর্তী হিসাবে যাবে না, এদেরকে আমাদের অবশ্যই মানে অ্যাজ এ প্রতিস্থাপক হিসেবেই চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে নন ফাংশনাল গ্রুপ, মানে ও আসলে একটা ফাংশনাল গ্রুপ কিন্তু ওর থেকেও সক্রিয় কেউ থাকার জন্য ও আসলে একটা ফাংশনাল গ্রুপ হতে পারে নাই। সো নন ফাংশনাল গ্রুপ, এরা হবে আসলে কি হিসেবে বলো, প্রিফিক্স হিসেবে। এরপরে যেটা, সেটা হচ্ছে আমাদের মূল শব্দের অ্যাপ্রোচটা হচ্ছে যেদিক বরাবর কাউন্ট করলে আমার সর্বোচ্চ কার্বনকে ইনক্লুড করা যাবে, যেদিক বরাবর গণনায় সর্বোচ্চ কার্বন নেওয়া যাবে, সর্বোচ্চ কার্বন হবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যেন আমরা একে ইনক্লুড করি, কাকে, ওই যে এখানে যেন আমরা অবশ্যই ফাংশনাল গ্রুপ ইনক্লুড করে, মানে ফাংশনাল গ্রুপকে ছেড়ে আমি কার্বন কাউন্ট করছি তাহলে লাভ নাই, ফাংশনাল গ্রুপ যুক্ত করে, ফাংশনাল গ্রুপকে ছেড়ে কিন্তু না, আবার যুক্ত করে অবশ্যই। আচ্ছা, এরপরে হচ্ছে সাফিক্স, এটা সবসময় কি হবে, একটাই, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এবং এটা অনুযায়ী আমার নামগুলা চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে এন, তারপরে অ্যালকেনের ইটা বাদ দিয়ে অ্যালকিন, তারপরে ইটা বাদ দিয়ে আইন, তারপরে হচ্ছে ইটা বাদ দিয়ে অল দিয়ে মানে মিথানল, অ্যালকানল এরকম, তারপরে হচ্ছে যে অ্যালডিহাইডের ক্ষেত্রে ইটা বাদ দিয়ে আমাদের এএল, অ্যালকানেল, তারপরে কিটোনের ক্ষেত্রে ও এন ই, অ্যালকানোন, প্রোপানন, বিউটানন, এরকম ভাবে নামটা হবে মেইনলি। হ্যাঁ, তো চলো হচ্ছে যে দেখি, এখানে যেমন আমাদের দুইটা নাম প্র্যাকটিস করার জন্য মেইনলি দেওয়া আছে। এখন এটা আমাদের অ্যালকেন বেসিক হিসাব, এখানে আমাদের কার্বনটাই, মানে এখানে হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ ইজ কার্বন কার্বন সিঙ্গেল বন্ডি। এখন এখানে বলতেছে, মানে তোমাকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে চিন্তা রাখতে হবে, দেখো যে এটা আসলে CH3 হবে। ওকে, এখন কথা হচ্ছে যে কোন দিক থেকে তুমি কার্বন কাউন্ট করবে, এদিক থেকেও কাউন্ট করতে পারো, এদিক থেকেও কাউন্ট করতে পারো, যেদিক থেকে কাউন্ট করো চারটাই আসবে। এখন ওই দিক থেকে কাউন্ট করবা যেদিক থেকে তোমার শাখা শিকলগুলো কাছে, যদি এখানে ফাংশনাল গ্রুপ থাকতো তাহলে ফাংশনাল গ্রুপ যেদিক থেকে কাছে সেটাকে কাউন্ট করতে হইতো, বাট এখানে যেহেতু ফাংশনাল গ্রুপ নাই, শাখা শিকল আছে, তাহলে যেদিক থেকে শাখা শিকলগুলো কাছে সেদিক থেকেই কাউন্ট করবা। এই যে এদিক থেকে আমি যদি এখানে আসলে এটাকে 1 বলি, এটাকে 2 বলি, 3 বলি, এটাকে 4 বলি, তাহলে সব থেকে বেটার অ্যাপ্রোচ। এখন 1 আর 2 কে আছে ভাই, ব্রোমিন আছে, তাহলে আমরা কি বলবো, প্রথমে শাখা শিকলের কার্বনের নাম্বার 1 2, যেহেতু সেম ফাংশনাল গ্রুপ তাই একবারে উল্লেখ করে দিচ্ছি। একই ফাংশনাল গ্রুপ একাধিক থাকলে ওই দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, এরকম ভাবে যাবে, ডাই ব্রোমো এরকম ভাবে বললাম। তারপরে 4 কার্বন যুক্ত একটা অ্যালকেন, মানে হচ্ছে আমাদের বিউটেন, নাম শেষ, এটা নামকরণ শেষ। এরপরে যদি এটার ভিতরে যাই, দেখো এখানে আমাদের ক্লোরিন আছে, এখানে আছে হচ্ছে আমাদের নাইট্রো, এখানে আছে ব্রোমিন, এখানে আছে এই গ্রুপটা। তাহলে এদিক থেকে এটার যদি তুমি কাউন্ট করার চিন্তা করো, তাহলে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, কোন ভাবে আগাবা, সেম, যেদিক থেকে কাউন্ট করলে আমাদের ফাংশনাল শাখা শিকলগুলো কাছে, তাহলে 1 2 3, তাহলে 1 এ পাচ্ছি 2টা, 2 এ পাচ্ছি হচ্ছে একটা, আর 3 এ হচ্ছে যে কোনো ফাংশনাল গ্রুপ নাই এমন। যদি এটাকে কাউন্ট করি আমরা, তাহলে এটাকে বলবো এখন এখানে আছে ক্লোরো, এখানে আছে নাইট্রো, এখানে আছে ব্রোমো, সবগুলাই কিন্তু আমাদের কি শাখা শিকল বা প্রতিস্থাপক, এদের নাম আগে উল্লেখ করতে হবে। এখন এদের নাম তুমি কোনটাকে আগে লিখবা, অ্যালফাবেটিক্যাল অর্ডার চিন্তা করো, ক্লোরোর সি, ব্রোমোর বি, নাইট্রোর এন, কোনটা আগে হয়, অবশ্যই ব্রোমোর বি, তার মানে 2 নাম্বার পজিশনে ব্রোমো, তাহলে 2 ব্রোমো। তাহলে এখানে আবার একটা জিনিস দেখো, আমি উল্লেখ করতেছি, পরপর 2টা নাম্বার থাকলে কমা বসছে, নাম্বার আর শব্দের মধ্যখানে বসছে হাইফেন, এটা তোমার উল্লেখ করা লাগবে, 2 ব্রোমো, তারপরে এই যে নাম্বার আর শব্দের মাঝে হাইফেন, এরপরে 1 ক্লোরো, সি আগে না, 1 ক্লোরো, বি এর পরে কি সি আগে, তারপরে হচ্ছে আবার কি 1 নাইট্রো, 1 নাইট্রো, এরপরে কি প্রোপেন, ডান, এই হয়ে গেল তোমার মেন। ক্লিয়ার?
নাম শেষ। চলো কিছু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে আরো বেশি হচ্ছে যে আমাদের আগাবে। এই যে এখানে একটা যৌগ দেওয়া আছে, এটা আসলে কি? এটা দেখো এখানে কি অবস্থাটা ঘটছে। এখানে ফাংশনাল গ্রুপ চিন্তা করো, ডাবল বন্ড, হাইড্রোক্সিল গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। এখানে একটা সোজা হিসাব দেওয়া আছে অ্যালডিহাইড আর অ্যাসিডের ক্ষেত্রে। একটা জিনিস মাথায় রাখবা, এখানে মানে আমাদের অগ্রগণ্যতার ক্রম হিসাবে কে আগে বেশি? অবশ্যই অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড ও অ্যাসিডের জন্য, কার্বক্সিলিক যে অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড এর জন্য ওই কার্বনটাই হয় হচ্ছে আমাদের, ওইখানে যে কার্বনটা আছে সে কার্বনটাই হয় হচ্ছে আমাদের মানে 1 নাম্বার কার্বন। মানে আমরা বলবো যে আমাদের কি ওই ফাংশনাল গ্রুপের কার্বনই হয় হচ্ছে 1 নাম্বার কার্বন। ফাংশনাল গ্রুপের কার্বনই 1 নং কার্বন। তাহলে এখানে কিন্তু আমাদের এত হিসাব নিকাশের দরকারও নাই, ফাংশনাল গ্রুপের 1 নাম্বার কার্বন হিসেবে ধরে নিছো। এরপরে দেখো ফাংশনাল গ্রুপের 1 নাম্বার কার্বন হিসেবে ধরে নিছো, তাহলে এইগুলা সবগুলাই কি আসলে শাখা শিকল। এখন এই যে ইন বা আইন, এটাকে আসলে প্রিফিক্স হিসেবে লেখা যায় না, এটাকে ওই শব্দের মধ্যেই লিখতে হবে। ব্যাপার না, লিখে ফেলবো। দেখো কিভাবে আমরা লিখি, কিভাবে শব্দের মধ্যে ঢুকাই। এখানে হাইড্রোক্সিলের এইচ আর এখানে নাইট্রোর এন, কে আগে? অবশ্যই হাইড্রোক্সিলের এইচ। তার মানে আমরা বলবো 5 হাইড্রোক্সি। ওকে, তারপরে বলবো হচ্ছে আমাদের নাইট্রো এবার আসবে, তাই না? 3 নাইট্রো। ফাইভ হাইড্রোক্সি 3 নাইট্রো। এরপরে কে আছে দেখো, এখানে কয় কার্বন যুক্ত? 7 কার্বন যুক্ত। তার ভিতরে 5 নাম্বার কার্বনে আছে হচ্ছে ডাবল বন্ড। 7 কার্বন যুক্ত একটা মেইন শব্দ কি হয়? অবশ্যই হেপ্ট। হেপ্টের পরে এই যে ইন ডাবল বন্ড যেটা, সেটাকে ইন আকারে প্রকাশ করতে হবে। সেটা কত নাম্বার কার্বনে? 5 নাম্বারে ইন। তারপরে তুমি 1 নাম্বারে দিবা হচ্ছে এল, এল। এটাকে 1 দিতেও পারো, অথবা সবাই জানে আসলে যেহেতু এটা অ্যালডিহাইড, এটা 1 নাম্বারেই হবে, তাই তুমি সেটাকে এমনও বলতে পারো যে 5 ই নেল, একবারেই 5 ই তারপরে নেল, এল এর সাথে একারে যুক্ত করে 5 ই নেল, এরকমও বলতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। কথা কি বুঝছো? তাহলে এটাই হয়ে গেল সেটার নাম, 5 হাইড্রোক্সি 3 নাইট্রো হেপ্ট 5 ই নেল অথবা হেপ্ট 5 ইন 1 এল, ইচ্ছা। দেখো তো এখানে একটা নাম, এটার ইউপ্যাক নাম কি হবে আমাদেরকে সেটা বের করতে হবে। এখানে অবভিয়াসলি আমাদের হাইড্রোজেন থাকবে একটা, নিশ্চয়ই। না, হাইড্রোজেন তো থাকার কথা না, যেহেতু এখানে ট্রিপল বন্ড। তাহলে হাইড্রোজেন তো থাকার কথা না। ওকে, তাহলে এটা যদি আমরা নামকরণ করি, এখন তুমি একটা জিনিস দেখো, আমাদের কাহিনী হচ্ছে যে এদিক থেকে কাউন্ট করলে 3 নাম্বার কার্বনে, এদিক থেকেও কাউন্ট করলে 3 নাম্বার কার্বনে। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে এই গ্রুপটাই। কোন গ্রুপটা? এই যে ডাবল বন্ডের সক্রিয়তা বেশি, সেই গ্রুপটাই আমাদের প্রায়োরিটি। এখন কথা হলো ওটাকে কাউন্ট করলে তো আমরা 3 নাম্বার কার্বনে পাই দুই দিক থেকেই, তাহলে কোন দিক থেকে কাউন্ট করলে আরেকজন যে আছে তাকেও কাছে পাই এদিক থেকে কাউন্ট করলে, তার সঙ্গে এটাই হবে কাউন্ট। 1 2 3 4 5 6। তাহলে আমরা 6 কার্বন যুক্ত মানে কি বলবো ভাই বলো? হেক্স। এখন তুমি আইনটাকে আগে লিখতে পারো, ইনটাকে পরে লিখতে পারো, আবার উল্টাও করতে পারো। নরমালি এটা মানে কি বলবো, উচিত হচ্ছে যে ইনটাকেই পরে লিখা, বাট বইয়ের ভিতরে মাঝে মধ্যে দেখা যায় যে ইনটাকে আগেও লিখে। কেন? ওই যে ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারের জন্য আসলে। সো ইটস টোটালি আপ টু, প্যারা নাই। সো তোমার নাম্বার উল্টা পাল্টা হবে না, তুমি ইন আর আইন যখনই লেখো না কেন। সো এখানে যদি আমি একটাকে আগে লিখি, 1 হচ্ছে আইন, হ্যাঁ, আর আমি লিখতে পারি হচ্ছে আমাদের কত? 3 ইন, আমাদের নাম শেষ। হেক্স 1 আইন 3 আইন, সরি হেক্স 1 আইন 3 ইন, এরকম। সো দেখো তো এটা কোথায় আছে আমাদের? হেক্স 1 আইন 3 ইন, এই যে এটাই হেক্স 1 আইন 3 ইন, আর হেক্স 3 ইন 1 আইন, এই যেটার কথা বলছিলাম। এখন এটাকে তুমি আসলে এই যে দেখো, আমি এটার কথাই বলতেছিলাম যে এটাকে লিখে রাখছে হচ্ছে এটা আলটিমেটলি সেম জিনিসই, কিন্তু জিনিসটা আলাদা না, জিনিসটা একই। এখন এটা বইয়ের অ্যালফাবেটিক্যাল অর্ডারের জন্য এরকম, দ্যাটস ওয়াই এটাকে বইয়ের অ্যালফাবেটিক্যাল অর্ডারে এটাই লিখে রাখছে, এটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা ডিউ 22-23 একটা কোশ্চেন, রিসেন্ট ইয়ারেরই কোশ্চেন যদিও। দেখছো নামকরণ থেকে আমাদের কোশ্চেনটা চলে আসছে। আচ্ছা, এটার কারণটা কি আসলে? এটার মেইন রিজনটা কি? মেইন রিজনটা আমাদের কথা হচ্ছে যে এখানে ফাংশনাল গ্রুপটা কি আইন নাকি হচ্ছে ইন বলো তো? অবশ্যই ইন, দ্যাটস হওয়া উচিত ওইটা, বাট শুধুমাত্র এই ক্ষেত্রে এই জিনিসটা এরকম হয় না, এটা মাথায় রেখো, বাস শেষ। ওকে, আচ্ছা এরপরে দেখো, আমরা যদি এই গ্রুপটার কথা চিন্তা করি, এখানে আমাদের বলতেছে যৌগটির ইউপ্যাক নাম কি। এখানে এই ডাবল বন্ডও আছে, আবার অ্যালকোহলীয় গ্রুপটাও আছে, এটাও রিসেন্ট ইয়ারের 21-22 একটা কোশ্চেন। এটার উত্তরটা কি হবে? ডাবল বন্ডও আছে, আবার হচ্ছে ফাংশনাল গ্রুপ OH আছে, তো OH এর কার্যকারিতা বেশি, ওটা হবে। তার মানে আমরা নামকরণ শুরু করবো 1 2 3 4 5।
এখন ওইচটাতে অ্যালকোহল, মানে এটা একটা অ্যালকোহল হবে। এখন 5 কার্বনযুক্ত অ্যালকোহল মানে কি হবে জিনিসটা? পেন্ট। নামটা প্রথমে দিলা, কোনো তো শাখা শিকল নাই যা আগে বসাবা, প্রিফিক্স নাই। পেন্ট, তারপরে হচ্ছে অল দিব সব শেষে, আগে হচ্ছে দিয়ে দাও এটা কত নাম্বারে? 3 নাম্বার কার্বনে। পেন্ট 3 ইন, তারপরে 1 অল, এটা হয়ে যায় আমাদের নাম। পেন্ট 3 ইন 1 অল, তাহলে থাকে কোথায়? পেন্ট 3 ইন 1 অল। রাইট অ্যান্সারটা হচ্ছে এ। পরেরটা দেখো, ইউপ্যাক পদ্ধতিতে এই যৌগটার নামকরণ করতে হবে। চলো এই যৌগটাকে যদি আমি একটু একটু ভেঙে লিখি আর কি, কারণ এখানে এরকম ভাবে এমন ভাবে আছে, অ্যাটলিস্ট তোমাদেরকে বলবো যে নামকরণে সিদ্ধহস্ত না হয়ে গেলে যৌগ ভেঙে লিখে তারপরে নামকরণ করতে। সিদ্ধহস্ত হওয়ার পরে তারপরে হচ্ছে ভেঙে না লিখলেও হবে। COH CH3 CH2 CH3 এরকম। এখন দেখো আমার ফাংশনাল গ্রুপটা কোথায়? এই যে এখানে হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। আমার টার্গেট হচ্ছে আমি ফাংশনাল গ্রুপকে কাছে পাবো, এই দিক থেকে কাউন্ট করবো, যেখানে সর্বোচ্চ সংখ্যক কার্বনকে ইনক্লুড করতে পারবো। 1 2 3 4 5 6, এইটাই বেটার অ্যাপ্রোচ যেটা মনে হচ্ছে। তাহলে 3 নাম্বার কার্বনে পাচ্ছি হচ্ছে একটা মিথাইল গ্রুপ, আবার 5 নাম্বার কার্বনে পাচ্ছি হচ্ছে মিথাইল গ্রুপ, আর টোটালে এই যৌগটা কি? অ্যালকোহল। অ্যালকোহলটা কত নাম্বার কার্বনে? 3 নাম্বারে। তাহলে আমরা এটাকে বলবো যেহেতু 6, তার মানে হচ্ছে হেক্স। আচ্ছা, হেক্সের আগে এই প্রিফিক্স লিখতে হবে না রে, তাহলে আমরা কি বলতে পারি? 3,5 ডাইমিথাইল, যেহেতু দুইটা মিথাইল গ্রুপ সেম গ্রুপই আছে, ডাইমিথাইল 3,5 ডাইমিথাইল, তারপরে এবার দাও 6 কার্বন যুক্ত না হেক্স, 3,5 ডাইমিথাইল হেক্স, তারপরে কত নাম্বার যুক্ত অ্যালকোহল আছে? হেক্স 3 অল বা হেক্সানল 3 অথবা 3 হেক্সানলও বলতে পারো। এটাকে এক একজন এক এক রকম ভাবে বলে। মধ্যখানে নাম্বারটা ইনক্লুড করা, মধ্যখানে সংখ্যা ইনক্লুড করাটা হচ্ছে সবথেকে বেটার পদ্ধতি। ওকে, তাহলে এটা কি 3,5 ডাইমিথাইল, 3,5 ডাইমিথাইল হেক্সানল 3, তোমার রাইট আনসারটা হচ্ছে এইটা। দেখছো হেক্সানল 3 এমনে প্রকাশ করছে, একই কথা। ইচ্ছা, এটাও রিসেন্ট ইয়ারে 23-24 আসা কোশ্চেন ভাই। ওকে, এই যে একটা যৌগ, এই যে একটা যৌগ, এই যৌগের ইউপ্যাক নামটা কি? যৌগটা কেমন একটু উদ্ভট লাগতেছে না আমাদের? উদ্ভট লাগতেছে না? চলো এই জিনিসটা বুঝাই। এই যৌগটা ছিল হচ্ছে এরকম, এটা আসলে মানে সম্পূর্ণটা লিখে নাই। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম, এটা এরকম, আমি তোমাকে লিখে বুঝাচ্ছি। যৌগটা হচ্ছে এইরকম দেখতে। এর নামকরণটা আমরা কেমনে করব সেটা হচ্ছে আমাদের কথা। এখানে হচ্ছে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ, আর এখানে হচ্ছে একটা হাইড্রোক্সিল গ্রুপ। এই হচ্ছে এটার মুদ্রা জিনিস, হাইড্রোক্সিল গ্রুপ। ওকে, এটার নামকরণ কিভাবে করব? কাউন্ট করতে হবে আমাদের। ফাংশনাল গ্রুপটাকে, অ্যালকোহলীয় গ্রুপটাই ফাংশনাল গ্রুপটা এটা। তাহলে 1 2 3 4 5 6। কেন আমরা কাউন্ট করলাম? যেদিক থেকে কাউন্ট করলে আমাদের ফাংশনাল গ্রুপের সাথে সাথে কি কাছে হবে? এই যে প্রিফিক্সগুলো কাছে হবে। তাহলে 3 নাম্বার কার্বনে আসে আসলে কি? দুইটা ডাইমিথাইল, তাহলে 3 3 3 3 ডাইমিথাইল, 3 3 ডাইমিথাইল লিখলাম। প্রথমে ফাংশনাল গ্রুপটা আমাদের ডান হইলো, মানে সরি প্রিফিক্সটা আমাদের ডান হইলো, বা আমাদের যেটা উপপাদগুলো ডান হইলো। 3 3 ডাইমিথাইল, এরপরের এটা কি আসলে বলো তো? 6 কার্বন যুক্ত একটা চাক্রিক যৌগ, তার মানে সাইক্লো হেক্সেন হইতো 6 কার্বন যুক্ত চাক্রিক যৌগ। অল আছে অ্যালকোহলীয় গ্রুপ, তার মানে হেক্সানল। হেক্সানল গ্রুপটা কত? 1, তাহলে হেক্সানল 1, বা তুমি হচ্ছে যে ডাইরেক্ট হেক্সানল বলতে পারো, ইচ্ছা। হেক্সানল 1 বা 1 হেক্সানল বা হেক্সানল 1। এই যে 3 3 ডাইমিথাইল 1 হেক্সানল বা হেক্সানল 1। রাইট আনসারটা কি হবে? এমন হবে। এগুলাই কিন্তু কোয়েশ্চেনগুলো বেশি আসতে পারে, এই যে কঠিন কঠিন। এই যে দেখো, এটাও রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন, 23-24 একটা কোয়েশ্চেন। কি বলে? ইউপ্যাক নাম, এই যৌগটার ইউপ্যাক নাম করতে হবে। এই যৌগটার নাম যদি করি আমি, দেখো যৌগটা কিন্তু শেষ হয় নাই, ভালো করে লক্ষ্য করো। CH3 CH ডাবল বন্ড C Cl সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 CHO। এখানে যদি তুমি এবার নাম্বার কার্বন কাউন্টিং করো, এটাই 1 নাম্বার হবে না, কারণ অ্যালকোহলীয় মানে সরি অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক গ্রুপই তো আমাদের 1 নাম্বার হয়। 5 6, 6টা যুক্ত। এখন এর ভিতরে আমাদের প্রিফিক্স কে আছে? এই যে 4 নাম্বারে ক্লোরো, তার মানে কি বলতে পারি আমরা? 4 ক্লোরো, এমন বললাম 4 ক্লোরো। এরপরে দেখো কয়টা? 6 কার্বন যুক্ত না আমাদের? 6 কার্বন যুক্ত মানে কি? হেক্স। এই যে ডাবল বন্ড আছে না এক জায়গাতে, কোথায় এটা? 4 এ, হেক্স 4 ইন, তারপরে ইন 1 এল এমন বলতে পারো, অথবা 4 ই নেল, যেটা ইচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে 3 ক্লোরো, সরি 4 ক্লোরো, আমাদের 4 ক্লোরো হেক্স 4 ই নেল,
বুঝতেছো জিনিসটা? এই যে 1L এর মন বলে নাই, 4 ক্লোরো হেক্স 4 ইন, ইন আর এল একসাথে যুক্ত করে ইনঅ্যাল করে দিছে। বুঝা গেছে কি জিনিসটা? তাহলে রাইট আনসারটা কি? এ। এ। ওকে, নেক্সটটা দেখি। এরপরে এই যৌগটার নাম বলছে, এটার ইউপ্যাক নাম করতে হবে। এটা 23-24 সালেরই কোশ্চেন। এটা হচ্ছে আমাদের H2C ডাবল বন্ড সি CH3 CH2OH, এটা হচ্ছে আমাদের যৌগ। এই যৌগ যদি আমরা নামকরণ করি, এটা আমাদের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ কাছে পাবো, এই দিক থেকে যাবো 1 2 3 নম্বরে। সো এখানে আমি যদি চিন্তা করি, আমাদের এখানে এই যে 2 মিথাইল, এটা হচ্ছে একটা কি প্রিফিক্স। সো 2 মিথাইল দিয়ে দিলাম, 2 মিথাইল। তারপরে আমি বলবো কি, আমাদের 3 কার্বন যুক্ত মানে কি হবে সেটা? 2 মিথাইল প্রোপ, প্রোপেন না যৌগটা? প্রোপ, তারপরে কত নম্বরে ডাবল বন্ড? 2, প্রোপ 2 ইন অন অল। 1 নম্বরে হচ্ছে পজিশনে কি আমাদের অ্যালকোহল, প্রোপ 2 ইন এক অল। এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল নাম, 2 মিথাইল প্রোপ 2 ইন এক অল। 2 মিথাইল প্রোপ, 3 কার্বন যুক্ত মানে প্রোপ, প্রোপ 2 ইন এক অল, 2 মিথাইল 2 প্রোপিন এক অল। মানে রাইট আনসারটা কি? এ। রাইট আনসারটা হচ্ছে এই যে এখানে এ। এখন এ। ওকে, চলো এই কোশ্চেনের নামটা বের করি। এখানে বলছে C6H10 স্থূল সংকেত বিশিষ্ট যৌগটির নাম কি? এটা হচ্ছে স্থূল সংকেত, C6H10 হবে এরকম নাম কি? এগুলো কিন্তু হচ্ছে যথেষ্ট প্যাচানো কোশ্চেন। এই প্যাচানো কোশ্চেনগুলোর উত্তর কিভাবে করব আমরা দেখবো যে আসলে কোন জায়গাটার ভিতরে আসলে এই যে C6 এর সাথে H10টা আসলে সম্ভব হয়। কয়টা আছে আমাদের? নামকরণ বেশ কিছু আছে, আমরা চলো বেশ কিছু আসলে প্র্যাকটিস করব। আচ্ছা, আরো বেশ কিছু আছে, চলো দেখি। দেখো, আমি যদি বলি এখানে C6H10 স্থূল সংকেত এরকম, তাহলে কোথায় আমার 6টা কার্বন আছে? দেখো 5 মিথাইল হেক্স 1 আইন, তার মানে এখানে হচ্ছে এটা আসলে কি সংকেত বলো তো? C6H10, তার মানে এটা আমাদের যে স্থূল সংকেতটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা অ্যালকাইনের, অ্যালকাইন এমন না? CnH2n-2 অ্যালকাইন, 12 হওয়ার কথা 10 হয়েছে। তাহলে 5 মিথাইল হেক্স 1 আইন, তাহলে এখানে হেক্স মানে অলরেডি কি 6, আর এখানে আবার একটা মিথাইল, তার মানে কার্বন কয়টা? 7টা। তার মানে এটা তো হবে না। বুঝো, আমি কিন্তু মানে এখনো প্র্যাকটিসে যাচ্ছি না, কারণ সবগুলা লিখে প্র্যাকটিস করতে গেলে তো আমার টাইম হবে না। আমি হচ্ছে যে আগে কিভাবে এটাকে করা যায়। ডাই আইন, 2টা আইন হইতে পারে না। 2টা আইন যদি হয় তাহলে তো এই সংকেতটা মেনটেন করবে না। এই সংকেতটা একটা ট্রিপল বন্ডের জন্য কেবলমাত্র, কারণ অ্যালকাইনে কার্বন কার্বন একটা ট্রিপল বন্ড থাকে, তার মানে বিও আমাদের হচ্ছে আসলে হচ্ছে না। যদি আমরা চিন্তা করি, আচ্ছা 2 মিথাইল 1,3 পেন্টাডাইইন, 1,3 পেন্টাডাইইন, C6 4 মিথাইল পেন্ট 2 ইন, এটা হওয়ার পসিবিলিটিস বেশি। চলো এটাকে একটু মিলায় দেখি। পেন্ট 2 ইনস 1 2 3 4 5, 5টার 4 নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে মিথাইল, আর 2 নাম্বার কার্বনে হচ্ছে ট্রিপল বন্ড। এখানে হচ্ছে CH3, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে CH3। ওকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে কার্বন আমাদের কয়টা? হ্যাঁ মিলে গেছে তো আমাদের মনে হচ্ছে 1 2 3 4 5 6। হাইড্রোজেন কয়টা আমাদের? 9টা আর 10টা। রাইট আনসারটা কি দেখো ভাই? ডি। এখানে রাইট আনসারটা তোমার অলরেডি ভুল দেওয়া। এখানে রাইট আনসার কি দেওয়া হচ্ছে এইটা। এখন আমি তোমাকে এইটা লিখে দেখাই তাহলে তুমি বুঝবা। 1,3 হেক্সাডাইইন, চলো আমি হচ্ছে যে 1 2 3 4 5 6 হেক্সাডাইন মানে এরকম হইতে হবে। 5 মিথাইল, আমি যদি এদিক থেকে চিন্তা করি 1 3, তাহলে এটা আমাদের 1, এটা হচ্ছে আমাদের 3, মানে এখানে ট্রিপল বন্ড দাও, এখানে হচ্ছে ট্রিপল বন্ড দাও, আর এখানে দাও হচ্ছে ভাইয়া 5 মিথাইল CH3। বাদ বাকিগুলোর যোজ্যতাগুলো একটা কার্বন দিয়ে মানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। তাহলে তুমি দেখো এখানে হচ্ছে 6টা 2 8টা হাইড্রোজেন, আর বাদ বাকি তো আর কিছু হবে না। তার মানে এটা হচ্ছে না। C6H10 এটার জন্য রাইট আনসারটা কি? ডি। এটা আমাদের ভুল, মাথায় রেখো কিন্তু।
ঠিক আছে, এটা মানে তারা হচ্ছে যে এর ভিতরে ভুল উঠাইছিল, সেই ভুলটাই আসছে, বাট তোমাকে জিনিসটা বুঝতে হবে। এখন দেখো আমি প্রথমে কাজটা কি করতেছিলাম, দেখো এখানে হেক্স, এখানে একটা মিথাইল, তার মানে অলরেডি 7টা কার্বন হয়ে যাচ্ছে না, তার মানে তো হবেই না। এখানে এক্স, এখানে একটা মিথাইল, 7টা কার্বন হয়ে যাচ্ছে, হবেই না। এটা আর এটার ভিতরে উত্তর হইতে পারে। এখন ডাইনের জন্য আমাদের সংকেত এরা না আসলে, তাহলে সিঙ্গেল ইনের জন্য, তার মানে কি ডি রাইট অ্যান্সার। ডি রাইট অ্যান্সার ধরতেছো, ওটাকে এখন দরকার হলে ডিকোড করে লেখার চেষ্টা করো, দিয়ে আবার ক্রস চেক করে নাও, আর যদি সময় না থাকে ডিরেক্ট দাগায় আসো, কোনো সমস্যা নেই। চলো পয়েন্টটা দেখি। C5H6 স্থূল সংকেত বিশিষ্ট যৌগটির নাম কি? দেখো আবার বলতেছে C5H6। এখন C5H6 এর ক্ষেত্রে এটা কোনো সাধারণ সংকেত মেনে চলতেছে না, তার মানে এখানে ডাই ইন থাকার পসিবিলিটিস আছে। আছে দেখো আমার এখানে বলতেছে C5 কার্বন সংখ্যা কয়টা আমাদের টোটালে 5টা। এখানে দেখো বলে হেক্স আবার একটা মিথাইল, তার মানে কার্বন সংখ্যা এখানে 7টা, তার মানে এটা হবেই না। এখানে দেখো মিথাইল আবার হচ্ছে এখানে হেক্সা, তার মানে এখানেও কার্বন সংখ্যা 7টা, হচ্ছে না। 2 মিথাইল এটা হচ্ছে পেন্টা, এখানেও হচ্ছে না। এইটা হওয়ার পসিবিলিটিস আছে। পেন্ট এখানে 5 কার্বন যুক্তই বোঝাচ্ছে, আর প্রত্যেকটা এখানে কার্বন হচ্ছে, এখানে যেমন 6টা কার্বন, এখানে পেন্টটা অলরেডি, এখানে একটা প্রিফিক্স, মানে এখানে তো অলরেডি একটা শাখা শিকলে মিথাইল গ্রুপ আছে, মানে কার্বন এখানে কয়টা আমার 6টা, তবে রাইট আনসারটা কিন্তু আমাদের ডি হয়ে যাচ্ছে। তারপর আমরা সেটাকে একবার ক্রস চেক করে নিব, ঠিক আছে? ক্রস চেকটা কেমনে করব? দেখো রাইট আনসার আমার ডি হয়ে গেছে, আমি ক্রস চেকটা কেমনে করব? আমি হচ্ছে এটাকে লেখার চেষ্টা করব, 1 2 3 4 5, দেখো 5 কার্বন যুক্ত যেহেতু পেন্ট, তাই লিখে ফেলছি আমি। প্রথমে মেন কার্বন দিলাম, এবার 1 ইন 2 আইন, 1 এ আছে হচ্ছে ভাই ইন, 2 এ আছে হচ্ছে তোমার, সরি 4 এ আছে তোমার আইন, 4 এ আছে হচ্ছে তোমার আইন, বাদ বাকিগুলো সিঙ্গেল বন্ড, এবং বাকিগুলোর যোজ্যতা হচ্ছে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবা। তাহলে হাইড্রোজেন কয়টা হচ্ছে দেখো তো, 2 4 2 6, 6টা। এই যে C5H6 একেবারে কাটাই কাটাই, মিলতেছে না? মিলতে বাধ্য, মিলতে বাধ্য। তোমাকে একটু টিপস এন্ড ট্রিক্স খাটাতে হবে, তাইলেই হবে। এই যে একটা গ্রুপ, এই যৌগটার ইউপ্যাক নাম কি? চল লিখে ফেলি গ্রুপ, এটা খুব সহজ যৌগ, আলটিমেটলি মানে দেওয়া আছে হচ্ছে একটু প্যারা আকারে, এটাকে প্যারা আকারে না নিলেই হইছে। দেখো এটা একটা অ্যাসিড না, অ্যাসিডের ওই কার্বনটা, অ্যাসিডের যে কার্যকরী মূলক সেটাই আমাদের 1 নাম্বার কার্বন, 6 কার্বন যুক্ত, 6 কার্বন যুক্ত। এই যে এই গ্রুপটা তাহলে আমাদের কি হয়ে যাবে আসলে? এটা কিন্তু কিটোন গ্রুপ ছিল, বাট যেহেতু অ্যাসিড আর কিটোন দুইটাই আছে, আমরা জানি অ্যাসিড আর কিটোন যদি দুইটাই থাকে তাহলে ওখানে কোন গ্রুপটা হচ্ছে অগ্রাধিকার হিসেবে থাকবে? অবভিয়াসলি আমাদের কোন গ্রুপটা বলো তো? অ্যাসিড গ্রুপটা। তাহলে এগুলো আমার এখন প্রিফিক্স আকারে কাজ করবে, নন ফাংশনাল গ্রুপের প্রিফিক্স হিসেবে। তাহলে যেহেতু দুইটা আছে, তাহলে আমরা বলবো 3 আর 5, হ্যাঁ এই গ্রুপটা কিন্তু যদি প্রিফিক্স আকারে কাজ করে তার নামটা হয় হচ্ছে অক্সো। তাহলে কেমন গ্রুপটা হয়ে যাচ্ছে? ডাইঅক্সো, 3,5 ডাইঅক্সো। ওকে, 3,5 ডাইঅক্সো, 6 কার্বন যুক্ত একটা অ্যাসিড, তার মানে কি আসলে? হেক্সানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড, 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। ডান। কোথায় আছে এটা? 3,5 ডাইঅক্সো হেক্সানোইক অ্যাসিড। রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের এ। নেক্সটটা দেখি চলো। এই কোশ্চেনে আমার যৌগটির নাম কি হবে? এটাকে প্রথমে আর কি ঠিক করে লিখো। হ্যাঁ, এই CH3 গ্রুপ কয়টা আছে রে? 3টা বলছে, তার মানে এখানে আসলে CH3 গ্রুপ 3টা, এই যে এটা হচ্ছে 3টা, এরকম ভাবে বুঝাইছে। তারপরে এখানে আছে হচ্ছে CH2, এই যে এই CH2টা হচ্ছে ভাই এই যে এইটা, তারপরে একটা আছে হচ্ছে CH, এর সাথে আছে হচ্ছে CH3 গ্রুপ 2টা, এই যে এরকম। তাহলে এবার তুমি এদিক বরাবরও যেতে পারো, এদিক বরাবর যেতে পারো, যেদিক থেকে তোমার যোগফলটা কম হবে সেদিক বরাবর যাবা। তাহলে শাখা শিকলের যোগফলটা কোন দিক থেকে কম? 1 2 3 4 5, এদিক থেকে কম, কারণ এখানে 2 2 ডাবল আছে, তারপরে হচ্ছে 4 তুমি যদি এদিক থেকে আসতা তাহলে 1 2 3 4, মানে 4 4 হয়তো ডাবল আর হয়তো 2, তাহলে যোগফল কোথায় কম? এখানে কম, এদিক থেকে যাবো আমরা, যে কাউন্টটা করছি এদিক থেকে। এখন এখানে আমার শাখা শিকল কয়টা আছে? এই যে 2 এ আছে 2টা, এখানে আছে এটা, তাহলে 2 2 4 ট্রাইমিথাইল, যেহেতু একই শাখা শিকল দ্যাটস ওয়াই বসাই দিলাম 2 2 4 ট্রাইমিথাইল, 5 কার্বন যুক্ত একটা অ্যালকেন, মানে হচ্ছে আমাদের পেন্টেন। শেষ, 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। রাইট আনসার হচ্ছে এ। ক্লিয়ার? ওকে, নেক্সটটা বলে ইউপ্যাক পদ্ধতিতে এই যৌগের নাম কি হবে? চলো লিখি। CCl, এখানে আছে হচ্ছে CH3, এখানে আছে হচ্ছে CH3। এখন এমন ভাবে আমরা কাউন্ট করব যেদিক থেকে আমি সর্বোচ্চ সংখ্যক কার্বন পাই, যেমন এই যে 1 2 3 নাম্বার কার্বনে, তাহলে উপর থেকে কাউন্ট করো, নিচ থেকে কাউন্ট করো, 3 কার্বন যুক্ত পাবা। এই যে 2 নাম্বার কার্বনেই পাচ্ছ হচ্ছে মিথাইল গ্রুপ এবং ক্লোরো গ্রুপ। ক্লোরো আর মিথাইলের উপরে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে কে? অবভিয়াসলি ক্লোরো, তার মানে আমরা বলবো হচ্ছে 2 ক্লোরো
তারপরে বলবো হচ্ছে আমরা 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল 3 কার্বন যুক্ত কি আমাদের প্রোপেন। 2 ক্লোরো 2 মিথাইল 3 কার্বন যুক্ত প্রোপেন কোথায় আছে দেখো তো। 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, রাইট আনসারটা কি সি। রাইট আনসারটা কি সি। ওকে, সি, আওয়ার কারেক্ট আনসার ইজ অলসো সি। আচ্ছা, তারপর আরেকটা যৌগ দিছে, এই যৌগের ইউপ্যাক নাম কি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখানে আবার হচ্ছে একটু ভুল করছে, এখানে একটা ট্রিপল বন্ড হবে। ওকে, সো এই যৌগটাকে যদি আমরা নামকরণ করতে চাই, দেখো আমি এখান থেকে নামকরণটা করি। আমরা ওই দিক থেকে কাউন্ট করবো যেদিক থেকে আমাদের ফাংশনাল গ্রুপটা কাছে। 1 2 3, এখানে আমার কি আছে, এই যে এরকম ভাবে আছে CH3 গ্রুপ আর CH3 গ্রুপ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন, 4 5 6 নম্বরে। সো আমরা বলবো এখানে ফাংশনাল গ্রুপটাকে এই যে 4 4, তাহলে 4 4 ডাইমিথাইল 2 হেক্সাইন বা হেক্স 2 আইন বা হচ্ছে হেক্সাইন 2, মানে রাইট আনসার হচ্ছে সি। সি, এটা তোমার এক্সেলেন্সি চলে আসবে সলভ করতে করতে। সলভগুলো করো না। এই যে এখানে যেমন হচ্ছে যে বোঝাচ্ছে এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা আমাদের 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনের মিথাইলটা হচ্ছে শাখা শিকল, তারপর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন। এখানে যদি নামকরণটা করি আমরা, তাহলে বলবো 2 মিথাইল দিয়ে শুরু হবে। 2 মিথাইল কোথায় শুরু হয়েছে, এখানে আর এখানে। তারপরে হচ্ছে তারপরে প্রোপ 2 ইন 1 অল, এটা হচ্ছে ভিনাই 1 প্রোপিন 3 অল, না প্রোপ 2 ইন 1 অল, মানে রাইট আনসারটা হচ্ছে এ। কেন, কারণ অ্যালকোহল গ্রুপটা হচ্ছে আমার ফাংশনাল গ্রুপের সক্রিয়তার দিকে উপরে, ওটা যে দিক থেকে কাছে পাবো সেটা আমার রাইট আনসার, মানে এ। এ এ চলো লাস্ট একটা কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা কি, CH3 এই গ্রুপ, তারপরে CH2 Br CHCl, এই যৌগটির ইউপ্যাক নাম কি হবে? লিখো যৌগটাকে একটু ভেঙে। তারপরে CH, এখানে ধরো C2H5 না, এই C2H5 কে তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো, নো ইস্যুস। এরপরে এখানে হচ্ছে CH2, তারপরে CHBr, তারপরে হচ্ছে CHCl, তারপরে হচ্ছে CH3। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 4 5, যেদিক থেকে কার্বন সংখ্যা বেশি পাবো 6 7, সিম্পল হিসাব বুঝো। তার মানে এখানে আমার 5 নাম্বার কার্বন একটা শাখা শিকল, 3 নাম্বারে আর 2 নাম্বারে। কোনটা আগে? 3 ব্রোমো, যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডারে ব্রোমো আগে, 3 ব্রোমো। তারপরে হচ্ছে আমাদের কি 2 ক্লোরো, তারপরে হচ্ছে আমাদের কি 5 মিথাইল, তারপরে কত 7 কার্বন যুক্ত, মানে কি হেপটেন। চলো কোথায় আছে, 3 ব্রোমো 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেক্সেন নাকি হেপটেন। ডি, রাইট আনসার কি ডি, হেপটেন। ক্লিয়ার? পারা যাবে? এই হচ্ছে তোমার নামকরণের আদ্যপান্ত। বুঝা গেছে? শেষ, ডান অ্যান্ড ডাস্টের রীতিমতন পিঠ ব্যথা হওয়া শুরু হচ্ছে ভাই, কতক্ষণ ধরে ক্লাস নিতেছি, উফ, বয়স হইতেছে আসলে না। আচ্ছা, এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জৈব রসায়নের সমানতা। নামকরণটা কিন্তু আমাদের ডান, আমরা সমানতার হিসাবটা দেখব। সমানতার সম্পর্কে আগে একটা কথা বলা হতো, আমরা সমানতার খুবই বেসিক জিনিসটা দেখব। সমানতা আমাদের নেক্সট ক্লাসের পড়া। আসলে সমানতা সম্পর্কে যে জিনিসটা বেসিক বলা হতো সেটা হচ্ছে গাঠনিক সংকেত একই। সমানতা থেকে কিন্তু কোশ্চিন হবে, একটু কোশ্চিনকে কঠিন করতে চাইলে সমানতা থেকে মেইনলি কোশ্চিন করে। গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত ভিন্ন, সরি ভুল বলছি, আণবিক সংকেত একই গাঠনিক সংকেত ভিন্ন। এই ধরনের যৌগকে আমরা সমানতা বলবো। সমানতার প্রকারভেদ, সমানতা মেইনলি 2 ভাগে ভাগ করা, গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে আমাদের স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা 5 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে চেইন বা শিকল, একটা হচ্ছে কার্যকারীমূলক, একটা হচ্ছে মেটামারিজম, একটা হচ্ছে টটোমারিজম। আচ্ছা, আর যেটা আমাদের স্টেরিও সেটা হচ্ছে জ্যামিতিক এবং আলোক সমানতা। আমরা এদেরকে ডিটেলসে পড়বো, ব্রড আকারে পড়বো, এবং সমানতার আরো বেশি উন্নত মানের সংজ্ঞা পড়বো। যেগুলা সমানতার সংজ্ঞা, সেগুলো আসলে উন্নত মানের সমানতার সংজ্ঞা না, বুঝছো? সো এখানে যেমন দেখো কেন্দ্রীয় বা চেইন বা শিকল সমানতার কথা বলা হয়েছে, এমন কিছু সমানতা দেখানো হয়েছে। তারপরে তোমাকে অবস্থান সমানতা দেখানো হয়েছে। তারপরে যদি চিন্তা করো, তোমাকে মেটামারিজম বা রূপান্তর দেখানো হয়েছে। তারপরে কার্যকারী মূলক সমানতা দেখানো হয়েছে, আর দেখানো হয়েছে টটোমারিজম, আর দেখানো হয়েছে থ্যাংক ইউ। এই আচ্ছা, আমি যদি তোমাকে এই সমানতা মানে এগুলার একটু খালি ডিরাইভ করে বলে যাই, তাহলে বলে দিই, চেইন বা কেন্দ্রীয় বা যেটা শিকল সমানতা, সেটা হচ্ছে, মানে এটা ছোট যোগের ক্ষেত্রে হবে না, অ্যালকেনের ক্ষেত্রে তুমি চিন্তা করো বড়। এই যে ধরে নাও এটা তোমার পেন্টেন লিখছো তুমি,
এই অ্যালকেন যৌগটাকে পেন্টেন লিখছো। এখন যদি আমি যে কোনো একটা ইথাইল গ্রুপকে মানে টেনে আরেকজনের সাথে যুক্ত করে দিই, এখানেও দেখবা কার্বন 5টাই আছে, হাইড্রোজেন 12টাই আছে। অথচ আমি এটাকে পড়তে গেলে কিন্তু ইউপ্যাক নামে পড়বো 2 মিথাইল বিউটেন। এটাকে যদি আমি এরকম ভাবে লিখি তাহলে বলবো 2 ডাইমিথাইল প্রোপেন, এরকম ভাবে লেখা যায়। এখানেও দেখবা কার্বন 5টা, হাইড্রোজেন 12টাই আছে। তাহলে এই ধরনের এই যে একই আণবিক সংকেত বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন, এটাকে আমরা বলতেছি কি আসলে আমাদের শিকল বা কেন্দ্রীয় বা চেইন সমানুতা। ওকে, আচ্ছা, একই রকম ভাবে যদি চিন্তা করি অবস্থান সমানুতা, তাহলে তোমার কার্যকরী মূলকের অবস্থানটা আসলে কোথায়? যেমন হচ্ছে CH3 CH2 CH2OH, এটা যেমন একটা, এটা কি আমাদের প্রোপানল, এটা হচ্ছে প্রোপানল 1 CHOH, এটাকে যদি তুমি বলো এটা হচ্ছে আমাদের প্রোপানল 2 বা প্রোপ টু অল। তো আলটিমেটলি দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা সেম, কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা সেম। এই যে দেখো এটার কথা বলা হয়েছে দ্বিবন্ধনের পার্থক্য, দ্বিবন্ধনের অবস্থানের পার্থক্য নিয়েও বলা যায় এটাকে। পরমাণুগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কার্যকরী মূলকের অবস্থানের জন্য আসলে মেইনলি আমরা যেই সমানুতাটা পাই সেটা হচ্ছে অবস্থান সমানুতা। এরপরে আমাদের একটা আছে মেটামারিজম। মেটামারিজমটা হচ্ছে এই অবস্থান সমানুতাটা মানে যদি আমরা ইথারের জন্য এই যে কার্যকারী মূলক সমানুতা যদি আমরা ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে বলি তাহলে সেটা হবে হচ্ছে মেটামারিজম। কার্যকারী মূলকের অবস্থানের যে সমানুতা সেটারই একটা ভিন্ন রূপ হচ্ছে মেটামারিজম। এটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে হবে? যদি সেটা আসলে ইথারের জন্য বলি, যেমন ধরো ইথারের নামকরণ তো আমরা পড়ি নাই, বাট স্টিল ধরে নাও এটা হচ্ছে CH2O CH3, এটাকে পড়ি হচ্ছে আমরা মিথক্সি, ছোট যেটা অ্যালকোক্সি গ্রুপ সেটাকে বলি, এটা হচ্ছে মিথক্সি প্রোপেন। এটাকে যদি আমরা এমন বলি CH3 CH2O CH2, দেখো সেম, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নাই। অক্সিজেনের এটাকে বলবো আমরা ইথক্সি ইথেন। এই দুইটাকে বলবো আমরা অবস্থান সমানুতা বলতে পারি। অবস্থান সমানুতার ভিতরে একটু স্পেশাল নাম মেটামারিজম। ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে সেটার নাম কি হবে? মেটামারিজম। টটোমারিজম শেখার আগে কার্যকারী মূলকটা আগে শিখো। কার্যকারী মূলক সমানুতা যেটা আছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কার্যকারী মূলকের পরিবর্তন। ধরে নাও CH3 CH2OH, এটা কি আসলে ইথানল। এখানে কার্যকারী মূলকটা যদি এমন হয়ে যায় CH3O CH3, এটা কি হয়ে যায় ভাই? মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার। এটা ইথানল, এটা হচ্ছে ইথার, আলাদা সেপারেট। এই যে এটা হচ্ছে কার্যকারী মূলক সমানুতা। ওকে, আমি দ্রুত টেনে যাচ্ছি কারণ আমাদের ক্লাসটা লেকচারটা শেষ এখানে। নেক্সট ক্লাসে সমানুতা ডিটেলস পড়াবো, আমি নিজেই পড়াবো। দ্যাটস ওয়াই এখানে আর কি খুব বেশি আমরা এখানে ব্যাখ্যা করতেছি না। সো জৈব যৌগের অণুতে বিভিন্ন কার্যকারী মূলকের উপস্থিতির দরুন উদ্ভূত যে সমানুতা সেটাই হচ্ছে আমাদের এই কি বলে কার্যকারী মূলক সমানুতা। এক্ষেত্রে উৎপন্ন সমাণুগুলো ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সদস্য হওয়ায় এদের ভৌত রাসায়নিক ধর্মের বেশ পার্থক্য দেখা যায়। ইথার আর অ্যালকোহল, অ্যালডিহাইড আর কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। এখন যেমন ছিল আমাদের অবস্থান সমানুতার একটা বিশেষ রূপ হচ্ছে আমাদের মেটামারিজম, ঠিক সেরকমই এই কার্যকারী মূলকের একটা বিশেষ রূপ হচ্ছে আমাদের টটোমারিজম। টটোমারিজমটা শুধুমাত্র কার ক্ষেত্রে দেখা যায়? অ্যালকিনের অ্যালকোহল, এই যে কিটো ইনল টটোমারিজম, মানে একটা গতিশীল সাম্যাবস্থায় থাকে এরকম। যেমন দেখো আমি তোমাকে দেখাই, CH3 C ডাবল বন্ড O, CH2 CH3 ধরে নাও এটা। এখন এখানে যে কাহিনীটা ঘটে এরকম যে এই যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা আসলে তীব্র তড়িৎ-ঋণাত্মকতার জন্য এই বন্ধনটাকে টেনে নেয় এবং এই হাইড্রোজেনটাকে মানে সান্ত্বনা স্বরূপ যে কার্বনের কাছ থেকে ডাবল বন্ড টেনে নিল তাকে দিয়ে দেয়। তো তাকে যদি দিয়ে দেয় তাহলে এখানে বন্ধনটা কিরকম থাকে দেখো, এটা আসলে একটা অ্যালকিনের অ্যালকোহল ছিল, অ্যালকিনের অ্যালকোহল থেকে এটা আসলে এরকম হয়ে যায় CH3C ডাবল বন্ড O CH2 CH3, এরকম হয়ে যায় না? একটা অ্যালকিনের অ্যালকোহল থেকে একটা কি হয়ে গেল? কিটোন হয়ে গেল। সো কিটো ইনল সমানুতা, এটাই বলা হচ্ছে কিটো ইনল সমানুতা। এটাই হচ্ছে আমাদের টটোমারিজম এবং এটা বিশেষ ধরনের কার্যকারীমূলক সমানুতা যা সচল বা সহজে পরিবর্তনশীল। এই ধরনের সমানুতা স্বাভাবিক অবস্থায় এক প্রকার কার্যকারীমূলক মানে কার্যকারীমূলক সম্পূর্ণ কাঠামোতে সম্পূর্ণ ভিন্ন মূলক সম্পূর্ণ কাঠামোতে নিজেই পরিবর্তিত হয় এবং উভয় কাঠামোয় সাম্য অবস্থান করে। এই ধরনের পরিবর্তনশীল সমাণু পরস্পরের টটোমার এবং এরূপ ধর্মকে গতিশীল বা কার্যকারীমূলক সমানুতা বলে। এগুলা গতিশীল অবস্থায় থাকে এবং এটা শুধুমাত্র এই কিটো ইনলের ক্ষেত্রেই হবে। আমি অবস্থান সমানুতার ক্ষেত্রে তোমাকে দেখাইছি এটা, আমি অবস্থান সমানুতার ক্ষেত্রে আরো দেখাইতে পারতাম। ধরো হচ্ছে CH3 CH2 CHO, এটা কি আমাদের প্রোপানল। এটাকে যদি আমি এমনে বসাই CH3C ডাবল বন্ড O CH3, এটা তাহলে এটাকে কি বলবো আমরা? এটা আলাদা, এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটা কি কিটোন। কিন্তু কার্বন হাইড্রোজেন সংখ্যা দেখো সেম, কার্বন হাইড্রোজেন সংখ্যা দেখো সেম, C3H কত H6O, কার্বন হাইড্রোজেন সংখ্যা দেখবা সেম। তাহলে এটা কি আমরা ওই টটোমারিজম বলবো? উত্তরটা হচ্ছে না। এটা কি অবস্থান মানে এটা হচ্ছে কার্যকারীমূলক সমানুতা।
বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। কার্যকারীমূলক সমানতার বলবো, মানে টটোমারিজম বলবো গতিশীল বা কার্যকারী, এটা শুধুমাত্র এই কিটো ইনল সমানতার ভিতরেই ঘটে। ক্লিয়ার? বাস ডান, ডান অ্যান্ড ডাস্টেড। সো যারা শেষ পর্যন্ত ছিলা সবাইকে হচ্ছে আসলে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের জন্য বেসিক একটা বার্তা, সেটা হচ্ছে ভাইয়া নোট কমপ্লিট করো, নিজে প্র্যাকটিস করো। নোট কমপ্লিট করো এবং নিজে প্র্যাকটিস করো হচ্ছে ভাই বেশি, যতটা বেশি পরিমাণে পাওয়া যায় সেরকমভাবে কমপ্লিট করতে থাকো। সো ক্লাস আশা করি বুঝতে পারছো, একেবারে বেসিক থেকে নামকরণের পরে সমানতার অল্প অংশ আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাস থেকে আরও বেশি ডিটেল থাকবে এখানে। নেক্সট ক্লাসের পরের লেকচারে আশা করি আমরা বিক্রিয়ার প্রতি এক্সপোজার হব, তখন থেকে আমরা আরও বেশি বেশি জিনিসপত্রগুলোকে পড়বো, বুঝবো, শিখবো। তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।